আমি আরিফুল ইসলাম আরিফ সার্ভ হিউম্যান ফাউন্ডেশন এবং ওয়ার্ল্ড এডুকেশন কানাডার পক্ষ থেকে অনলাইনে 3 মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের আজকে আমাদের তৃতীয় ব্যাচের 13তম ক্লাস। আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ক্লাসে আপনারা যুক্ত থাকবেন এবং এই ক্লাস রিলেভেন্ট যে প্রশ্নগুলো থাকবে আপনাদের, এই প্রশ্নগুলি আমরা সেশন ওয়াইজ করব এবং সেখানে আপনারা সক্রিয় অংশগ্রহণ রাখবেন। আশা করি এই ক্লাস থেকে ভ্যালুয়েবল অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে আমাদের টপিক হচ্ছে এসইও। আমরা দেখেছিলাম ডিজিটাল মার্কেটিংয়ের বিশাল বড় একটা পার্ট হচ্ছে এসইও, তাই না? এসইও কি, তারপরে এসইও দিয়ে কী হয়, এসইও কোথায় করে, কিভাবে করে, এটাকে দেখার আগে আমরা এসইওর যে কাজগুলো হয় সেইগুলো নিয়ে একটু ওভারভিউ দিয়ে আসি ফাইবারে। যদিও আপনাদেরকে আমি অনেকবার নিয়ে এসেছি ফাইবারে এবং এটার সাথে আপনারা খুব বেশি পরিচিত। এসইও লিখে সার্চ করলাম। আচ্ছা, ক্লাসের শুরুতে আরেকটা বিষয় বলে দিই। অনেকের হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে আজকে ইমেইলের ব্যাপারে 5ম ব্যাচের ভর্তি রেজিস্ট্রেশনের জন্য। আমি এই বিষয়টি ক্লাসের শেষের দিকে ক্লিয়ার করে দেব এবং আপনাদেরকে সেকেন্ড বার ইমেইল পাঠাবো। অনেকের হয়তো টেকনিক্যাল ইস্যুর কারণে একটা ত্রুটি হয়ে গেছে। আমি সার্চ করলাম এখানে এসইও নিয়ে। এখানে মাদার টপিক হচ্ছে আমার এসইও এবং এসইওর মধ্যে অনেকগুলো টপিক থাকে। তার মধ্যে যে ডিআর লেখা আছে, ডিআর 50 to 70, তারপরে হচ্ছে এসইও অপটিমাইজ, ওয়ার্ডপ্রেস সাইট। আপনারা শব্দগুলো জাস্ট আপাতত মাথায় রাখেন, শব্দগুলো। আই উইল অপটিমাইজ ইউর ওয়ার্ডপ্রেস সাইট ফর এসইও, প্রফেশনাল ডাস লিঙ্ক বিল্ডিং, তারপরে অন পেজ এসইও, অফ পেজ এসইও অ্যান্ড টেকনিক্যাল অপটিমাইজেশন, তারপরে ব্যাকলিঙ্ক, রিলেভেন্ট হাই কোয়ালিটি ডিএ এসইও ব্যাকলিঙ্ক। এই শব্দগুলো একটু মনে রাখেন আপনারা। আচ্ছা, তো এসইওর কাজগুলো হচ্ছে কি না একটু সেটা একটু দেখে নিতে পারেন আপনারা, যে কাজগুলো কি অ্যাকচুয়ালি চলছে নাকি বন্ধ হয়ে গেছে। 7টা অর্ডার আছে লাইনে, এখানে 8টা অর্ডার আছে, তারপরে এখানে 9টা অর্ডার আছে। আপনারা যদি আরও দেখেন, এইটাতে একটু দেখি আমরা, আপনার 30টা অর্ডার আছে। চিন্তা করে দেখছেন, একটা করে অর্ডার হচ্ছে তার বেসিক প্যাকেজ $95। উনি কী করে, আই উইল ডু অন পেজ এসইও, অফ পেজ এসইও অ্যান্ড টেকনিক্যাল অপটিমাইজেশন অফ ওয়ার্ডপ্রেস সাইট। খুবই সহজ একটা কাজ। আপনার এই কাজটা শিখতে হয়তো বা সর্বোচ্চ সময় লাগবে 7 দিন। এই 7 দিনের স্কিল দিয়ে বিলিভ মি আপনি আপনার কেরিয়ার করতে পারেন ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক। এসইওর কাজের জন্য বিখ্যাত একটা ওয়েবসাইট হচ্ছে SEOclark.com। এইখানে বেশিরভাগ কাজগুলি এসইও নিয়ে করা হয়। এই ওয়েবসাইটে যাদের অ্যাকাউন্ট আছে তারা জানেন যে এইখানে বেশিরভাগ কাজ করা হয় কি নিয়ে, এসইও নিয়ে। এই জন্য এটার নাম কি, এসইও ক্লার্ক। ক্লার্ক মানে কি, কেরানি, বা যারা চাকরি করে, এসইও যারা চাকরি করছে তাদেরকে বলছে আর কি। আপনি চাইলে এই ওয়েবসাইটে এসে এসইও, শুধুমাত্র এসইও শিখে, শুধু এসইও আর কিছু না, এসইও শিখে চাইলে কাজ করতে পারেন। এবং এই সাইটেও $10 কাজ আছে, দেখেন $999 কাজও আছে, আবার $5 কাজও আছে। এসইও অডিটের কাজ আছে, ছোটো ছোটো কাজ। তারপর হচ্ছে যে র্যাঙ্ক নিয়ে এসে দিবে ফার্স্ট পেজে, দেখেন কত বড় বড় কাজ আছে এগুলোতে। হ্যাঁ, না ক্লিক করলে কিন্তু এগুলো দেখতে পারেন। এবং এইখানের প্রোফাইলগুলো বেশ ফাইবারের মতোই। ফাইবারেও যেরকম প্রোফাইল সাজাতে পারেন, এখানেও ওই রকম প্রোফাইল সাজাতে পারেন। ঠিক আছে, প্রায় সেম, যার সাথে লেআউটটা একটু ভিন্ন দেখতে পাচ্ছেন। তবে এই সাইটের বিশেষত্ব হচ্ছে যে এইখানে যদি আপনি এসইও ভালো জানেন, কাজ পাওয়ার পসিবিলিটি এখানে অনেক অনেক বেশি। ফাইবারের পাশাপাশি আপনারা এই সাইটে এসে এসইও কাজকর্ম করতে পারেন। আর যেগুলো আছে সোশ্যাল নেটওয়ার্ক, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপরে প্রোগ্রামিং, কন্টেন্ট রাইটিং, এই কাজগুলোও আছে। পপুলার হচ্ছে এটা এসইওর জন্য। আচ্ছা, তাহলে আমরা অন পেজ এসইও শিখবো এবং অফ পেজ এসইও শিখবো, ব্যাকলিঙ্ক তৈরি করা শিখবো। যে ডিএপি যে শব্দগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আবার ওয়ার্ডপ্রেস একটা শব্দ যুক্ত হয়েছে, এই শব্দটা দেখতে পাচ্ছেন। আরও কিছু বিষয় আমরা দেখে ফেলবো। আমি একটু নিচের দিকে আসি, দেখি। এখানেও 4টি অর্ডার আছে এখনও এবং $335 করে তার কাজের রেট। মাল্টি টায়ার এসইও সার্ভিস ফর আপ টু 3 কিওয়ার্ডস। মাত্র 3টা কিওয়ার্ডের উনি এসইও করে দেবে। মাল্টি টায়ার, এই টায়ার নামের শব্দ আছে, টায়ার লিঙ্ক বিল্ডিং বলা হয়। এটা একটু ডিপ একটা বিষয় এসইওর, অফ পেজ এসইওর। এটা আপনারা, আমি হিন্টস দিব আর কি। এটা দেখেন, তার মানে কি,
আসলে আপনি যত দূরে আসেন না কেন, এইটুকু দেখার অর্থ হচ্ছে যে মানুষ যেগুলো কাজ পাচ্ছে এখনও, এবং এখনও যে এসিওর কাজ বাড়া করাচ্ছে, এইটার একটা মোটামুটি একটা ওভারভিউ আপনি দেখতে পারেন। আরও মজার বিষয় হচ্ছে, পৃথিবীতে যত দিন যাচ্ছে তত বেশি বেশি এই ওয়েবসাইটের সংখ্যা বাড়ছে। আপনি হয়তো জানেন না যে প্রতি মিনিটে কতগুলো ওয়েবসাইট গুগলে কি সার্চ কনসোলে আসে, নতুনভাবে তৈরি করা ওয়েবসাইট। আপনি জাস্ট যদি একটু সার্চ করেন প্রতি মিনিটে কয়টা ওয়েবসাইট তৈরি হয়, গুগল আপনাকে একটা পরিসংখ্যান দিয়ে দিবে। বা যদি আপনি সার্চ করেন যে 2021 সালে বা 20 সালে কতগুলো ওয়েবসাইট পৃথিবীতে তৈরি হয়েছে, এটা আপনাকে একটা সংখ্যা তারা দেখাই দেবে। প্রতিদিন যেভাবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, সেভাবে ব্যবসায়ের সংখ্যা বাড়ছে। এসইওটা আসলে কার করে, কিভাবে করে, বা এসইওটাই বা কী জিনিস, এখন আমরা বিষয়গুলো দেখে আসি। যে আসলে এসইও শব্দের অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনার একটু চ্যাট বক্সে লেখেন তো বাংলাদেশে সার্চ ইঞ্জিন আছে এরকম একটা সার্চ ইঞ্জিনের নাম বলেন, একটু চ্যাট বক্সে লিখে দেন। Recording in progress. বাংলাদেশে সার্চ একটা ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিন পিপিলিকা আছে। পিপিলিকা ছাড়া কেউ কোনো নাম জানেন? আর চোর কি আছে একটা, রাইট। আচ্ছা, সার্চ ইঞ্জিন মানে কি? ইঞ্জিন মানে সাধারণভাবে আপনারা কি বোঝেন যে একটা মেশিন, যন্ত্রাংশ আছে, বিভিন্ন পার্টস আছে, এরকম। তো অনলাইনে এইরকম সার্চ করার জন্য সার্চ ইঞ্জিন থাকে, যেমন গুগল। আপনারা জানেন যে চোখ বন্ধ করে বলতে পারেন যে কিছু সার্চ করতে হবে, তাহলে কই যেতে হবে? গুগলে যান। আমাদের থেকে যারা একটু আগের জেনারেশন, তারা সার্চ করতে কোথায়? ইয়াহুতে গিয়ে। ইয়াহু একটা সার্চ ইঞ্জিন। এই ইঞ্জিনগুলো কাজ কি? আপনি যে সার্চটা করছেন, এই শব্দ দিয়ে বা এই লাইনটা দিয়ে বা অথবা এই বাক্যগুলো দিয়ে অনলাইনের কোন জায়গায়, ইন্টারনেটে যে জায়গাটা আছে, এখানে কোন জায়গায় শব্দটা আছে, এটাকে খুঁজে বের করে আপনার হাতে দিয়ে আসা। আপনি যখন একটা রেস্টুরেন্টে যান, রেস্টুরেন্টে গিয়ে যখন অর্ডার দেন যে আমার জন্য বেশ এক কাপ কফি লাগবে অথবা একটা চিকেন লাগবে, তখন কী করে ওয়েটার? কী করে ওয়েটার যায়, সে তৈরি করে নিয়ে আপনার সামনে এসে হাজির করে। দ্য সেম, আপনি যখন গুগলে যান, ইয়াহুতে যান, বিংয়ের মধ্যে যান, ইয়ানডেক্সে যান, অনেক অনেক সার্চ ইঞ্জিন আছে, হ্যাঁ। তো আপনি যখন তাকে অর্ডার করেন যে আমি এটা সার্চ করতেছি, আমি এটা চাই, সে কী করে? তাদের একটা রোবট থাকে, সে তো মানুষ না। এই সার্চ ইঞ্জিনগুলো কি কোনো মানুষ না, কারণ একজন মানুষের পক্ষে এতগুলো রেজাল্ট নিয়ে আসা কখনো পসিবল না। এই সার্চ ইঞ্জিনগুলো যারা তৈরি করেছে, তাদের অ্যালগরিদম যেগুলো আছে, তারা যে বটসগুলো তৈরি করেছে প্রোগ্রামিং দিয়ে, তারা করে কি মিলি সেকেন্ডেরও কম সময় তারা ইন্টারনেটে কি করে খুঁজতে থাকে। ওই রিলেভেন্ট কোনো লেখা, শব্দ, লাইন, ছবি, ভিডিও, অডিও যেটা তারা পায়, ওটা নিয়ে এসে আপনার সামনে হাজির করে দেয় যে ভাই এটা পাইছি। এই যে আপনি সার্চ করলেন আর আপনার সামনে কিছু রেজাল্ট তারা নিয়ে আসলো, সেটা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন রেজাল্ট আসতে পারে আপনার সামনে, ঠিক আছে। এখন এই সার্চ করার পরে হয় কি, আপনি অনেকগুলো রেজাল্ট দেখতে পারেন, 1 2 3 4 5 6 করে লক্ষ লক্ষ রেজাল্ট আপনি দেখতে পারেন। কেউ প্রথমে আছে, কেউ তারপরে আছে, কেউ 3 নম্বরে, 4 নম্বরে, কেউ আবার 10 নম্বর পেজে বসে আছে গিয়ে, ঠিক আছে। তো এই যে গুগল সার্চ করে অথবা ইয়াহুতে সার্চ করে বা বিংয়ের মধ্যে সার্চ করে কার রেজাল্টটাকে বা কোন কোম্পানির রেজাল্টটাকে তারা প্রথমে নিয়ে আসবে বা 1 নম্বর পেজের মধ্যে নিয়ে আসবে, কাকে 2 নম্বরে রাখবে বা 3 নম্বরে রাখবে, এই বিষয়টা গুগলকে বোঝানোর জন্য আমরা যে মেথডগুলো, যে ওয়েগুলো অ্যাপ্লাই করি, এইগুলোকে বলা হয় অপটিমাইজেশন। তার মানে আপনি যদি গুগলকে বুঝাইতে পারেন যে আপনার এই ওয়েবসাইটটা এই কয়েকটা শব্দের জন্য প্রথমে থাকা উচিত, এবং ওই বিষয়গুলো গুগলের যেই রিকোয়ারমেন্ট থাকে যে হ্যাঁ আমরাও রাখবো যদি তোমার ওয়েবসাইটে আমাদের চাহিদা মতো এইরকম জায়গাতে এই বিষয়গুলো থাকে, আপনি যদি তার কথা মতো সেই কাজগুলো করে দিতে পারেন, গুগলও বুঝলো যে হ্যাঁ তাদের যে রিকোয়ারমেন্ট আপনি সেটা করে ফেলেছেন, তখন কী করবে? আপনাকে তারা 1 নম্বরে রাখবে অথবা
2 নম্বরে রাখবে, ঠিক আছে। আবার আপনার থেকে যে আরও ভালো করে রাখছে, সাজিয়ে গুছিয়ে রাখছে বিষয়গুলো, তাকে কি আপনার উপরে বা 1 নম্বরে রেখে দেবে। এই যে কম্পিটিশনের যে বিষয় আছে, আপনার যারা কম্পিটিটর আছে, লক্ষ লক্ষ ওয়েবসাইটের মালিক আছে, তারাও এসইও করছে, আপনিও এসইও করছেন। তাদের ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইট আছে, তারাও পণ্য বিক্রি করছে, আপনিও পণ্য বিক্রি করছেন। যে যত ভালো করে গুগলকে বোঝাতে পারবে আমার ওয়েবসাইটটাই সেরা ওয়েবসাইট, গুগল আপনাকে প্রথম দিকে শো করাবে। এসইও 3 অক্ষর একটা 3টা লেটার দিয়ে শব্দ, যার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ যেখানে করবেন ওই ইঞ্জিনগুলোকে অপটিমাইজ করে দেওয়া। এসইওর গুরুত্বটা কি? আমরা নর্মালি যারা গুগলে যারা সার্চ করি, তাদের উদ্দেশ্য থাকে কি? হয় একটা প্রোডাক্ট কেনা অথবা কোনো একটা বিষয় সম্পর্কে জানা। যারা সার্চ করে তারা কি নিজের আগ্রহ থেকে গিয়ে সার্চ করছে। ধরেন আপনি ফেসবুকে ব্রাউজ করছেন, হঠাৎ করে আপনার কাছে একটা বিজ্ঞাপন চলে আসছে, এটি আপনার পছন্দ না, কিন্তু আপনার কাছে কি চলে আসছে, এটা আসছে তারা হয়তো গুগলকে টাকা পয়সা দিয়ে বা ফেসবুককে টাকা পয়সা দিয়ে আপনার কাছে কি নিয়ে এসে হাজির করাইছে। বাট আপনি তাদের একটা বিজ্ঞাপন দেখলেন, পছন্দ হলো না, এড়িয়ে গেলেন। তাহলে আমি বলতে পারি, যদি এইরকম 500 জন মানুষ যদি হয়, আর 500 জনের কাছে যদি এটা অপছন্দ হয়, তারা কি করলো? এই 500 জন মানুষকে তাদের পণ্যটা দেখালো যারা কিনা তাদেরকে পছন্দই করে না, তাদের পণ্যগুলোকে পছন্দই করে না। তাহলে এই 500 জন থেকে তারা কোনো বিক্রি আশা করতে পারে না। আর এমন 500 জন মানুষ যারা নিজের ইচ্ছাতে গুগলে সার্চ করে কোনো কিছু দেখছে বা জানছে, ওই 500 জন থেকে মিনিমাম 50 জন হলেও পণ্যটা কেনার জন্য, দাম জানার জন্য, অথবা দেখার জন্য, বা কাউকে অ্যাডভাইস করার জন্য তারা কি সার্চ করেছে। তার মানে এইখান থেকে কনভার্সন রেট, যেটা কনভার্সন রেট বলতে বিক্রি হওয়া বা সেল হওয়া, এটার পসিবিলিটিটা অনেক বেশি থাকে। আপনি এটা সার্ভে করে দেখতে পারেন, এবং এটা সার্ভে আছে যে হোয়াটস মোর the company is predicting that the SEO industry will continue to grow to an estimated 72 billions by 2018 and 79 billion by 2020। এই সংখ্যাটা আরও বাড়ছে। এসইওর যে মার্কেটটা, বিভিন্ন কোম্পানি এসইও করার জন্য যে টাকা পয়সা খরচ করছে আপনার পিছনে, ফ্রিল্যান্সারদের পিছনে, যারা এসইও করে, এসইও কনসালটেন্সি, এসইও অডিটর, টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, ব্যাকলিঙ্ক, এই যে খরচগুলো তারা করছে, এটা বাজার কত কোটি টাকা তারা ইনভেস্ট করছে? বিলিয়ন ডলারেরও বেশি, বিলিয়নে। দেখেন 2020 সালে কত ছিল? 79 বিলিয়ন, এখন 21 এবং করোনার সময় কিনা আরও বাড়ছে, 100 বিলিয়ন পার হয়ে গেছে। আই ডোন্ট নো, এটা আপডেটটা আমি জানি না, একটু সার্চ করলে পেয়ে যাবে। তাহলে দিন দিন যেহেতু ব্যবসা বাড়ছে, কম্পিটিশন বাড়ছে, এসইওর কাজে চাহিদা বাড়ছে, এবং যদি আপনি কাজটা শিখে নিতে পারেন, আপনার জন্য কি হবে? ক্ষতি হয়ে যাবে, এরকম কিছু। আচ্ছা, একজন উত্তর দিয়েছেন অলমোস্ট কত 2,52,000 ওয়েবসাইট ক্রিয়েটেড ইন এভরিডে। ক্যান ইউ থিঙ্ক? প্রায় 2.5 লক্ষর মতো ওয়েবসাইটস গুগলে প্রতিদিন কী হচ্ছে? সাবমিট করা হচ্ছে, ক্রিয়েট করা হচ্ছে আর কি। আমরা একটু গুগলে গিয়ে সার্চ করে দেখে আসি। আপনি সার্চ করলেন, আমি সার্চ করলাম, এখানে কি লেখা যায়? লেখা যেতে পারে, ধরলাম হচ্ছে স্মার্ট ওয়াচ লিখে আমি সার্চ করলাম। স্মার্ট ওয়াচ তো সবাই বোঝেন, তাই না? ঘড়ি, যে হাত ঘড়িটা, এটা আবার অনেক এখন স্মার্ট হয়ে গেছে আর কি। দেখেন, এই যে স্মার্ট ওয়াচ, এটা ছিল আমার কাছে একটা শব্দ, এখন পর্যন্ত আপনাদের কাছে একটা শব্দ, কিছুক্ষণ পরে এটা হয়ে যাবে কিওয়ার্ড। ঠিক আছে? তো এই যে শব্দটা আছে, এটা লিখে আমি সার্চ করলাম, এই মুহূর্তে আমার কাছে কত কোটি হয়ে গেছে? 365 কোটি রেজাল্ট চলে আসছে, মানে বিলিয়ন। ঠিক আছে? যে এত বিলিয়ন রেজাল্ট আসছে কত সেকেন্ডে? 1.12 সেকেন্ডসের মধ্যে। এবং দেখেন, আমার এই সার্চ পেজে যদিও 100টার মতো রেজাল্ট আমি দেখতে পারি, আপনারটাতে একটু কম থাকবে শুরুর দিকে হয়তো বা, এবং এখানে 1, 2, 3, 4, 5, 6 করেভাবে অনেক পেজিনেশন থাকে। এবং দেখেন তো, এই যে এত বড় লম্বা একটা পেজ, এই পেজের প্রথমে যারা আছে সে কে?
startech.com.bd, এটা বাংলাদেশের একটা ওয়েবসাইট। তারপরে কি আছে daraz.com.bd, আপনারা সবাই দারাজকে চেনেন। পিকাবো আছে, বিডি শপ আছে, অথবা দেখেন এরা সবাই কিন্তু কি পপুলার। তাহলে এমন কি বিষয় আছে যেটার কারণে এই স্টারটেকটা গুগলে 1 নম্বরে গেল, অথচ দারাজটা 2 নম্বরে গেল? আপনার কাছে মনে হইতে পারে যে বা দারাজ তো অনেক বেশি পপুলার, মার্কেটিং পলিসি কি সুন্দর, কত ডিসকাউন্ট দেয়, এদের নাম গেল না কেন? আপনি যদি আরেকটা ওয়েবসাইট আরেকটা শব্দ লিখে সার্চ করেন, সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে দারাজটা আবার 1 নম্বরে গেছে, স্টারটেকটা 2য় নম্বরে আছে। এটার অনেক পার্থক্য থাকে, ঠিক আছে? যে এই শব্দটা দিয়ে সবচাইতে ভালোভাবে গুগলকে বুঝাইতে পারছে স্টারটেকরা। এরা বুঝাইতে পারছে যে এই শব্দ লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমরাই সেরা, কারণ আমরা তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সব কিছু ফিল আপ করছি, অন পেজ অফ পেজ যা কিছু আছে অপটিমাইজ করে নিছি। আর এই শব্দটাতে দারাজ বলছে আমরাও ঠিক আছি, তবে এদের চাইতে একটু কম, ঠিক আছে? এই যে এদের চাইতে কি দারাজটা একটু কম অপটিমাইজড করা আছে এই শব্দটা দিয়ে, যার কারণে স্টারটেক 1-এ আছে, এটা 1-এ আছে, আর এরা হচ্ছে 2-এ আছে, এরা আবার 3-এ আছে। এই যে রেজাল্ট যে পেজ আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা পেজ যে আমি সার্চ করার পরে যে পেজটা আসলো, এই পেজটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা SERP, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই শব্দটা আপনারা মনে রাখবেন, কারণ এই শব্দটা নিয়ে অনেক কথা হবে, কাহিনী হবে। আচ্ছা, তাহলে মোটামুটি অপটিমাইজেশনটা বুঝতে পারছেন যে সেই সমস্ত ওয়েগুলো, মেথডগুলো যেগুলো সার্চ ইঞ্জিনকে বোঝানো হয় যে আমি সেরা। এখন যেটা বলছিলাম যে ফেসবুকে আপনার পণ্য পছন্দ হলো না, আপনি এড়িয়ে গেলেন, আর গুগলে সার্চ করলে কি হলো, আপনি নিজের ইচ্ছাতে গেলেন। তাহলে আমরা কোন জায়গাতে বেশি প্রফিট জেনারেট করতে পারি, এসইও করে নাকি ফেসবুকে বুস্টিং করে? ধরলেন আপনি ফেসবুকে মার্কেটিং করলেন, আপনি $100 একটা বুস্টিং করেছেন। সেই বুস্টিংয়ে হয়েছে কি, আপনি এমন এমন জায়গাতে বুস্টিংটা পাঠিয়েছেন বা টার্গেট করে পাঠিয়েছেন, ঠিক আছে, তারা হয়তো বা কোনো সময় কোনো কথা বলেছিল সেটা নিয়ে, বা কোনো পেজে লাইক দিয়েছিল, তার মানে এটা না ওই ব্যক্তি আপনার বিজ্ঞাপনটা পড়বেই, ওই ব্যক্তি আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে নেবেই। বিষয়টা এমন না, কারণ আমার সামনে কোর্স রিলেটেড অনেক প্রমোশনাল পোস্ট আমি পাই, আমার কাছে খাবার রিলেটেড অনেক প্রমোশনাল পোস্ট আসে, আমি কিন্তু নেই না। তাহলে আমি কোন জায়গা থেকে পারচেস করি? আমি যদি ফেসবুকে গিয়ে কোনো প্রোডাক্ট লিখে সার্চ করতে পারি, অথবা যদি গুগলে এসে সার্চ করি, তাহলে কি ওই প্রোডাক্টটা নেওয়ার টেন্ডেন্সিটা আমার মধ্যে বেশি আছে, নিজের ইচ্ছাতে আমি যাচ্ছি। যেটা হয় এসইও করলে লেজার টার্গেটেড ট্রাফিক পাওয়া যায়। আপনি বুস্টিং করছেন, আপনি বলতে পারছেন না যে কারা পছন্দ করছে কারা পছন্দ করছে না, কিন্তু যদি সার্চ করে কেউ, সার্চ করে যদি আপনি তাকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন, সে কি আপনার অ্যাবসুলেট টার্গেটেড অডিয়েন্স। আর শব্দ শিখলেন, ট্রাফিক লেখা আছে, অ্যাকচুয়ালি মতিঝিল বা গাবতলী বা গুলিস্তান যে ট্রাফিক ভিড় জমায়, ওই রকমের ভিড়ের মতো চিন্তা করতে পারেন। এটা হচ্ছে ট্রাফিক বলতে অনলাইনে যারা ভিজিটর, যারা ইউজার, তাদেরকে ট্রাফিক বলা হয়, ঠিক আছে? তো আপনি যেটা পান এসইও করলে, যেহেতু মানুষ নিজের ইচ্ছাতেই সার্চ করে ওয়েবসাইটে আসে, তারা হয় আপনার ছেঁকে তোলার অডিয়েন্স। তারপরে হাই কনভার্সন রেট থাকে। হাই কনভার্সন রেট বলতে বোঝায়, কনভার্সন মানে কি, শব্দ হচ্ছে দুইটা, একটা কনভারসেশন, একটা কি কনভার্সন। কনভারসেশন হচ্ছে আপনার সাথে আমি যদি এসএমএসে কিছু বলি বা কোনো কথাবার্তা বলি, এটা কি আপনার সাথে আমার কনভারসেশন বা কমিউনিকেশন। কনভার্সনটা কি, আমি একজন ব্যবসায়ী, আমি আপনাকে প্রপোজাল করি, একটা প্রপোজাল পাঠিয়েছি যে ভাই আমার একটা প্রোডাক্ট আছে, এটা অনেক ভালো প্রোডাক্ট, আপনি কিনে নিতে পারেন। কিনে নিতে হলে এইখানে যে বাই নাও বাটনে ক্লিক করে পেমেন্টটা করে দেন, অথবা এই ফর্মটা পূরণ করে দেন, অথবা এইখানে একটা ক্লিক করে দেন। এই যে আপনাকে দিয়ে আমি কিছু অ্যাকশন করিয়ে নিচ্ছি, অ্যাকশনেবল কাজ যেটা হয়, আপনি কিনে নিলেন, অথবা কোনো তথ্য আমাকে দিয়ে দিলেন, অথবা কোনো ফর্ম পূরণ করলেন, এই বিষয়টাকে বলে কনভার্সন। ফেসবুকে যদি আপনি প্রমোশনাল পোস্ট করেন, দেখা যাবে যে 500 জন লোকের মধ্যে হয়তো বা 100 জন মানুষ আপনার কাছ থেকে পণ্য কিনেছে। তাহলে এটা রেশিও যতটুকু হলো, যে অনুপাত হলো
মানুষের কাছে গেল 500 জন বা 5000 জন, কিনেছে আপনি 200 জন বা 100 জন। এই অনুপাতটা আরও বেশি হাই হয় যখন আপনি গুগলে আপনার ওয়েবসাইট থেকে কেউ সার্চ করে যায়। আমি যখন স্মার্ট ওয়াচ থেকে সার্চ করলাম, আমার মতো যদি 500 মানুষ যদি সার্চ করে, যদি এই স্টার্টিং ওয়েবসাইটে আসে, আমি সার্চ করলাম হয় স্মার্ট ওয়াচ কিনবো, না হলে কি আজকে এটার দাম জানতেছি, ভালো মডেল কোনটা আসছে, আমার পছন্দ হইতেই পারে, কেনার পারচেসটা রেশিওটা বাড়তে পারে। এইখানে যেটা হয়, কনভার্সন রেটটা অনেক বেশি হয়, 10 জনের জায়গায় 20 জন হবে, 20 জনের জায়গায় 40 জন হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনার বিক্রিটা বেশি হয় যদি আপনি এই এসইওতে সার্চ র্যাঙ্কে নিয়ে আসতে পারেন। তারপরে সুপার স্ট্রং ব্র্যান্ড ভ্যালু। সুপার স্ট্রং ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু তো আপনারা জানেন, ব্র্যান্ড ভ্যালু হচ্ছে যে কোনো মানুষের মধ্যে, তার মনের মধ্যে জেকে বসে থাকা। আচ্ছা, এটা কিন্তু আপনাকে যদি কেউ বলে যে কম দামে পণ্য কোথায় পাওয়া যায়, আপনি বলতে পারেন যে দারাজে যাও, দারাজে গেলে অনেক কম দামে এখন একটা অফার চলছে বা ডিসকাউন্ট চলছে, বা বিক্রয়.com-এ যাও, এখানে আরও কম দামে সেকেন্ড জিনিস পাবেন। এইটা কিন্তু একদিনে তৈরি হয় নাই যে আপনাকে কেউ জিজ্ঞাসা করলো আপনি সঙ্গে সঙ্গে দারাজের নাম বলে দিয়েছেন, মোটেই কিন্তু এরকম হয় নাই। আপনাকে কেউ প্রশ্ন করেছে, আপনি সঙ্গে সঙ্গে বিক্রয়.com-এর নাম বলে দিয়েছেন, এটাও একদিনে হয় নাই। এটা হয়েছে কিভাবে? আপনার কাছে তারা বারবার তাদের পণ্যগুলো নিয়ে পৌঁছিয়েছে। আপনি যখন ওয়েবসাইটে সার্চ করেছেন যে ইউজড ফোন ইন বাংলাদেশ, আপনি যখন সার্চ করেছেন এখানে দেখছেন বিক্রয়.com কি চলে আসছে। এই যে আমি কারো কাছে জিজ্ঞাসা করলাম না, আমি লিখলাম কি ইউজড ফোন ইন বাংলাদেশ, কি করলো আমার কাছে বিক্রয়.com ওয়েবসাইট নিয়ে চলে আসলো। তাহলে সেল বাজার, তারপরে এই যে বিডি নিউজ 24, তারপর অনেকগুলো ওয়েবসাইট চলে আসলো আমার কাছে। তা এই যে আমি যদি সার্চ করে একটা ওয়েবসাইটে যাই, এটা আমার কাছে বেশি মনে থাকবে নাকি আমি ফেসবুকে স্ক্রল করতে গেছি তখন কিছু আসছে ওইটা বেশি মনে থাকবে? কোনটা আপনার কি মনে হয়? ফেসবুকেটা আপনার কাছে কি বেশি মনে থাকবে নাকি আপনি যেটা সার্চ করে খুঁজে বের করলেন সেটা কি মনে থাকবে বেশি, কোনটা? অনেকেই আমার সাথে দ্বিমত থাকতে পারেন। আচ্ছা, সার্চ করে যেটা, থ্যাংক ইউ। কারণটা কি, আমি সার্চ করে দেখতেছি এবং এখানে অনেকক্ষণ ধরে ভিজিট করতেছি, দেখতেছি একটা ব্যাপারটা, এবং আমার মাথায় মনে আছে এটা নেক্সট টাইম থেকে আমি আর গুগলে সার্চ করবো না। আমি কোথায় যাব? সরাসরি আমি যাব এবার বিক্রয়.com-এ সার্চ করবো। দেখেন বিক্রয়.com, সরাসরি আমি সার্চ করবো এইটা। এইভাবে কি হয়, এই ব্র্যান্ডগুলো মানুষের কাছে পরিচিত হয়ে যায় এবং তাদের ব্র্যান্ড ভ্যালুগুলো বাড়ে। আপনি জানেন যে বিশ্বের যখন কোনো কোম্পানিকে নাম্বার 1 পজিশনে রাখা হয়, যেমন এখন আছে হচ্ছে কি এলন মাস্কের যে কোম্পানি স্পেসএক্স বা টেসলা, তারপর কিছুদিন ছিল অ্যামাজন। অ্যাকচুয়ালি যে সম্পত্তি হিসাবটা যেটা করে তারা, এটা কি তাদের শুধু প্রোডাক্টের হিসাব করে যে এই তাদের হচ্ছে সম্পত্তির মূল্য হচ্ছে $5000 কোটি, বিষয়টা কিন্তু মোটেই এমন না। তাদের ভ্যালুটা কীরকম, তার সম্পত্তি তো আছেই, ওইখানে তার মান সম্মানটা কীরকম, ওইখানে তার ওই ব্র্যান্ড ভ্যালু। যেমন আপনি যদি এখন নাইকি শুজের কথা যদি চিন্তা করেন, নাইকি যে শুজ মানে যে জুতা, নাইকি কোম্পানির জুতা, অথবা আপনি টেসলা গাড়ির কথা যদি চিন্তা করেন, এদের যেই প্রভাবটা আছে, এই প্রভাবের একটা মূল্য আছে, ভ্যালু আছে। ব্র্যান্ড ভ্যালু যেটা বলা হয়, ব্র্যান্ড ভ্যালুর দাম কিন্তু মিলিয়ন বিলিয়ন ডলার। ঠিক আছে, কারণ এই ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করতে তারা কি হাজার হাজার কোটি ডলার তারা খরচ করে ফেলেছে। আপনি যখনই ধরেন বাংলাদেশে কোনো সুনামধন্য প্রতিষ্ঠান আছে, এমন হয়েছে যে প্রতিষ্ঠানটা 20 বছর পরে তাদের পণ্যের কোয়ালিটি কমায় দিছে, কিন্তু মানুষ কিন্তু কি কিনছে? কেন কিনছে মানুষ? ওই যে আগে থেকে মানুষ জানতো এটা যে হ্যাঁ এই কোম্পানির পণ্যটা ভালো, পণ্য ভালো, কিন্তু দেখেন 20 বছর পরে কী হয়েছে, তাদের কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটিটা কমায় দিছে, কিন্তু ব্র্যান্ড ভ্যালু কিন্তু কমে নাই, ব্র্যান্ড ভ্যালু তাদের কমে নাই। তাহলে ওই যে মানুষ যে কম কোয়ালিটির পণ্য পেয়েও কী হচ্ছে, তারা ব্র্যান্ড ভ্যালু দেখে তার দামটা বেশি দিচ্ছে। দিস ইজ কল্ড সুপার স্ট্রং ব্র্যান্ড ভ্যালু। মানুষের কাছে যখন আপনি বোঝাতে পারবেন, বিশ্বাস করাতে পারবেন যে হ্যাঁ আপনারটা আসলে ভ্যালুয়েবল বিষয়, এটা তখনই আসবে যখন আপনি গুগলের জায়গাতে 1 নম্বরে উঠে আসতে পারবেন, 2 নম্বরে উঠতে পারবেন, বা প্রথম পেজে থাকতে পারবেন, তখনই। সার্প নামে একটা শব্দ আছে এসইওতে, SERP, সার্প।
এই সার্চ যে শব্দটা, এই শব্দটার অর্থ হচ্ছে এস ফর সার্চ, ই ফর ইঞ্জিন, আর ফর রেজাল্ট, পি ফর পেজ। সার্চ ইঞ্জিন, রেজাল্ট পেজ। অর্থাৎ এই যে আমি সার্চ করলাম গুগলে, আমার কাছে আমার স্ক্রিনে যে পাতাটা আপনাদের দেখতে পাচ্ছেন, এই পাতাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। অনেক ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমি সার্পের কত নাম্বারে থাকবো। এখন আপনি যদি না জানেন যে আসলে সার্পের কত নাম্বারে থাকবে, সার্প বলতে কি আবার কি বোঝায়, ক্লায়েন্ট বুঝে যাবে যে আপনি এসইওতে কাঁচা। সার্প হচ্ছে এই যে রেজাল্টের পেজ, এই পেজে অনেকগুলো অপশন আছে। দেখেন অনেকে আমরা শুধু সার্চ করি বাট এই অপশনগুলো সম্পর্কে কোনো জানি না। অল লেখা আছে, ম্যাপস লেখা আছে, তারপরে হচ্ছে পাশে আবার ইমেজ লেখা আছে, আবার নিউজ, ভিডিওস। মোরের মধ্যে ক্লিক করলে আরও অপশন আছে, বুকস, ফাইন্যান্স। টুলসের মধ্যে ক্লিক করলে এখানে টুলস দেখতে পাচ্ছেন, এনি টাইম, অল রেজাল্টস, অনেকগুলো অপশন এখানে আছে। এই কোন অপশনগুলো কি এটা আপনাকে একটু জানতে হবে। অল বলতে বোঝায় যখন আপনার এই অলের মধ্যে ক্লিক করা থাকবে, এখানে আপনার লেখা আসতে পারে, লেখাগুলো, ব্লগস, তারপরে এখানে ভিডিও আসতে পারে, এখানে প্রশ্ন আসতে পারে, এখানে কোনো ছবিও শো করাইতে পারে। হয়তো বা এই মুহূর্তে যেমন দেখেন ভিডিও চলে আসছে এখানে, আবার একটু পরে গেলে হয়তো দেখবেন যে একটা ছবি চলে আসতে পারে। ঠিক আছে, এমন অনেক সার্চের টার্ম ভেদে সেগুলো আসে। তাহলে অলের মধ্যে কি থাকবে, লেখা থাকবে, ভিডিও থাকবে, অডিও থাকবে, ইমেজ থাকবে, নিউজ থাকবে, সব কিছু থাকবে অলের মধ্যে। আবার আপনি যখন ম্যাপসের মধ্যে ক্লিক করবেন, তারা আপনাকে কয়েকটা ক্যাটাগরি রেজাল্ট তারা দিয়েছে, দেখছেন গুগল আপনাকে কি ম্যাপস খুঁজে বের করে দিয়েছে যে হ্যাঁ সেকেন্ড হ্যান্ড ফোন আপনি যে এই লোকেশনগুলোতে পেতে পারেন। এই যে তেজগাঁতে আছে, দেখেন সেলজন বিডি আছে, মতিঝিল, তারপর মোবাইল রিপেয়ারের দোকানগুলো তারা বলে দিয়েছে। এই যে এটা তারা করছে লোকাল ইস্যু থেকে, যদিও লোকাল ইস্যু বিষয়ে আমাদের এই কোর্সে কোনো ইনক্লুড করা নাই। কীভাবে লোকাল ইস্যু করতে হয় এটার একটা পার্ট আছে, এসইওর লোকাল ইস্যুটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই যে দেখেন এই যে ম্যাপগুলো আপনাকে লোকেশন দিয়ে দিয়ে তারা বলে দিচ্ছে। তো আপনার যদি লোকেশনের প্রয়োজন হয় তো আপনি ম্যাপসের মধ্যে ক্লিক করে লোকেশন দেখে নিতে পারেন। আচ্ছা, আপনার যদি ভিডিও দেখার প্রয়োজন হয়, আপনি এখানে ভিডিওতে ক্লিক করলে এই যে স্মার্ট ওয়াচ নিয়ে কী হচ্ছে, বিভিন্ন ভিডিও চলে আসে। দেখেন যেগুলো কি শুধু ভিডিওই, এইখানে কিন্তু কোনো ছবি নাই, এইখানে কোনো অডিও নাই। ঠিক আছে, দু একটা রেজাল্ট হতে আসতে পারে, যেমন এইটা। ঠিক আছে, এগুলো দু একটা হচ্ছে এক্সেপশনাল বিষয়, কিন্তু দেখেন এখানে 99% কি সব ভিডিও আছে। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। তারপর যদি আপনারা নিউজের মধ্যে ক্লিক করেন, এই স্মার্ট ওয়াচ নিয়ে এই মুহূর্তে বা আজ থেকে 2 মাস 3 মাস 1 বছরের মধ্যে কি কথা হলো, কোন গবেষণাগুলো হলো, আপনি যদি স্মার্ট ওয়াচ সম্পর্কে আপডেট কিছু জানতে চান, সেখানে কি এই নিউজের মধ্যে আসলে দেখতে পারেন, পড়তে পারেন। যেমন ইজ দেয়ার এ বিজনেস কেস ফর স্মার্ট ওয়াচ লাইক অ্যাপল ওয়াচ, আপনি এটা নিয়ে দেখেন ফিচার হয়েছে স্মার্ট ওয়াচ নিয়ে, আপনি এটা পড়তে পারেন। যারা নিউজ পছন্দ করেন তারা নিউজ ট্যাবে আসবে। আবার হচ্ছে ইমেজ আছে এখানে, দেখেন আপনি যদি ইমেজ খোঁজেন, হয়তো আপনি ছবি দিতে যাচ্ছেন আগেই, স্মার্ট ওয়াচে দেখেন ছবি আছে, এখানে কত সুন্দর সুন্দর ছবি আছে। এই ছবিগুলো কি কোনো না কোনো ওয়েবসাইট থেকেই আপনাকে নিয়ে এসে দেখাইতেছে। দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি কিন্তু একটা ওয়েবসাইটে যাবেন, জাস্ট ক্লিক হিয়ার। এই যে আপনি একটা ওয়েবসাইটে চলে গেলেন, তাই না? বলতেছে যে এটা কিনতে হলে $299 ছেড়ে দাও। তারপরে দেখেন আপনি তো ছবি দেখলেন, তাহলে আমরা অল দেখলাম, ছবি, ভিডিও, নিউজ, ম্যাপস। মোড়ের মধ্যে ক্লিক করেন, এই যে স্মার্ট ওয়াচ নিয়ে কোনো ফাইন্যান্স নিয়ে কোনো বিষয় আছে কিনা, অর্থনৈতিক কোনো বিষয় আছে কিনা। তারপরে হচ্ছে আপনি যদি আরও দেখেন, আরও অনেকগুলো অপশন আছে, তবে এইগুলোর ক্যাটাগরি আপনাকে বুঝতে হবে, আপনার সার্চ টার্মটা বুঝতে হবে। আপনি যদি সার্চ করেন, গুগল কিন্তু আপনার সাথে আপনার কথা তারা বুঝতে পেরেছেন, আপনার মনোভাবটা তারা বুঝতে পারে। আপনি সার্চ করেন এখানে হাউ টু রাইড এ মোটরসাইকেল, হাউ টু রাইড এ মোটরসাইকেল, এবং আপনি এটা অলের মধ্যে ক্লিক করলেন, অথবা দিতে পারেন এখানে যে হাউ টু রাইড এ মোটরসাইকেল দিলেন। এটার মানেটা কি, কীভাবে মোটরসাইকেল চালায়, তাই না? গুগল দেখেন তো আপনাকে এবার সার্চ রেজাল্টটা একটু ভিন্নভাবে দেখাই দিল। প্রথমে ছবি দিল,
হাউ টু সুইম দিতে পারেন আপনি। দেখেন হাউ টু সুইম, আমি যেটা দেখা যাচ্ছে। এবার দেখেন আরেকটা দেখাই আমি, সরি। আচ্ছা আপনার একটু কাইন্ডলি প্লিজ স্ক্রিনে ড্রয়িং করবেন না, হ্যাঁ স্ক্রিনে ড্রয়িং করবেন না। হাউ টু কি দেখা যায়, কি বলা যায়, যেটা দিয়ে ভিডিও সামনে আসবে আর কি। হাউ টু রাইড এ বাইসাইকেল যদি দিই, দেখি হাউ টু রাইড এ বাইসাইকেল। এবার দেখেন এখানে ড্রয়িং করতে কিন্তু আপনাকে অনেক কয়টা ক্লিক করতে হচ্ছে, তাই না? ড্রয়িং করলেন আর কি, অনেক কষ্ট করে ভাই ড্রয়িং করলেন। এর জন্য আপনাকে শুধু ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আপনার প্রতি কৃতজ্ঞ যে মনে করে দিয়েছেন আমাকে যে ড্রয়িংটা ডিজেবল করা উচিত। এই ধরনের কাজগুলো আমরা এক্সপেক্ট করি না আসলে 13 নম্বর ক্লাসে এসে। দেখেন আমি যখন সার্চ করলাম হাউ টু রাইড এ বাইসাইকেল, গুগল আমার মাউসটা কোথায় ক্লিক করা আছে, অলের মধ্যে। আপনারা দেখেছিলেন যে অলের মধ্যে ক্লিক করলে খালি লেখা আসে। এখানে কি হলো, লেখার আগেই কি আসছে, ভিডিও আসছে। তো গুগল বুঝতে পারছে এটা হাউ টু রাইড এ বাইসাইকেল এই শব্দটা লিখে যারা সার্চ করে তারা আসলে লেখা পড়ে শেখার চাইতে ভিডিও দেখে শিখতে পছন্দ করে, কারণ এই শব্দটা অ্যাকচুয়ালি ভিডিও দেখার টার্মের সাথে ম্যাচ করে। আপনি যদি the seat দেখেন so both of your feet can touch the ground আপনাকে while কিন্তু you're তারা কি করবে দেখা দিচ্ছে যে কীভাবে এটা ফিক্স করতে হবে, কীভাবে সাইকেলটা চালাতে হয়। আপনাকে যদি একটা ব্লগ পড়তে দেওয়া হয় সাইকেল কীভাবে চালাতে হয়, আপনি বিরক্ত বোধ করবেন। প্রথমত আপনার সহজ কোনটা, জাস্ট ভিডিওটা দেখে নিলেন, তারপরে এই দেখেন এইভাবে পা রাখলেন, রেখে আপনি সাইকেলটা চালানো শুরু করলেন। এটা মানুষের কি সাধারণ একটা বিষয়। তারপরে যদি আপনার আরেক কিছু জানার প্রয়োজন হয়, দেখেন আপনাকে কিন্তু কি প্রথম 2, 4, 5, 10টা ভিডিও শুধু দিচ্ছে, শুধু তারা ভিডিও দিছে। তারপরে যদি আপনার পছন্দ হয় না, আপনি কিছু লেখা পড়তে পারেন, তারপরে আপনার কাছে আরও যে রেজাল্টগুলো সেগুলো নিয়ে আসছে। তার মানে গুগল বুঝতে পারছে এটা কোন রেজাল্টে কোনটা তাকে আগে দেখাতে হবে। দেখেন এইটা কি, এটা একটা ব্লগ, এটা আপনি দেখে নিতে পারেন। এটা দেখানোর আগে তারা ভিডিও দিচ্ছে, সাজেস্ট করতেছে। তো গুগলটা বুঝতে পারে যে কোন শব্দের সাথে কোনটা বেশি ম্যাচিং করে, ওইটাকে তারা আগে রাখে। এই হচ্ছে বিষয়। তো তারপরে কি আছে, সাজেশনস একটা বিষয় আছে। সাজেশনস কি বিষয়, যে আপনি যে সার্চ করলেন এখানে হাউ টু রাইড এ বাইসাইকেল, সার্চ করার পরে যদি আপনি একবার নিচের দিকে আসেন, গুগল আপনাকে বলতেছে শুধু হাউ টু রাইড এ বাইসাইকেল না, মানুষজন হাউ টু রাইড এ বাইসাইকেল ফর বিগিনার্স এটা লিখেও সার্চ করছে। তুমি এটা লিখেও সার্চ করতে পারো। লার্ন টু রাইড এ বাইক ক্লাসেস এটা লিখেও সার্চ করে মানুষজন, তুমিও সার্চ করতে পারো। মানে আপনাকে সাজেস্ট করতেছে এটা গুগল, ঠিক আছে? তাহলে এইটাকে বলা হয় সাজেশন। সাজেশনটা আরও কয়েকভাবে দেখা যায়। আপনি যদি এইখানে সার্চ করেন, ওয়েব লিখে সার্চ করেন, এখানে ওয়েব সাইট, দেখেন কি আছে এইখানে। আপনাকে ওয়েবসাইট লেখার সঙ্গে সঙ্গে কয়েকটা লেখা দিলে, ওয়েবসাইট ডিজাইন, তারপরে ওয়েবসাইট ক্রিয়েট। আমি যদি একটু ইন্ডিকেট করে দেখাই দিই আপনারা বুঝতে পারেন। যেমন ধরেন হচ্ছে এটা দেখেন, ওয়েবসাইট স্পিড টেস্ট, ওয়েবসাইট লোগো, এটাও কিন্তু কি গুগল আপনাকে সাজেশন দিচ্ছে। গুগল কিন্তু আপনাকে কি করতেছে, এইগুলো সাজেশন দিচ্ছে যে মানুষজন এগুলো লিখে সার্চ করছে। এখন আপনি যদি একটা স্পেস দেন, এখানে একটা স্পেস দেন, দেখেন আপনার কিন্তু সাজেশনগুলো কি চেঞ্জ হলো। তো কিওয়ার্ড লিখে যখন আপনি সার্চ করতে যাবেন, শব্দ লিখে যখন সার্চ করবেন, গুগল আপনাকে কয়েকটা জায়গায় সাজেশন দেখায় দেয়। সার্চ বারে সাজেশন দেখায়, পেজের একবার নিচের দিকে সাজেশন দেখায়। আপনি যদি কার্সরটা যদি শুরুতে নিয়ে আসেন, যদি আরেকটা স্পেস দেন এখানে, দেখেন এবার কিন্তু আগের দিকে কি লেখা দিয়েছে দেখেন। এবার আগের দিকে আপনাকে লিখেছে হাউ টু ক্রিয়েট ইউ ওয়েবসাইট, IRS ওয়েবসাইট, তারপর তামিল রকার্স, দি নট ওয়েডিং, ফ্রি ওয়েবসাইট, ট্রাম্প, SSS, মুভি রুলস, ট্রান্সলেট, হাউ টু সাইট এ ওয়েবসাইট। দেখেন এই যে সাজেশনসগুলো, এগুলো আরও অনেক সুন্দর সুন্দর মেথড আছে, এগুলো আমরা দেখবো। তাহলে আমরা বুঝতে পারলাম উদ্দেশ্য হচ্ছে আমার এটা যে সাজেশনটা কি, এটা কীভাবে দেখা যেতে পারে। সার্চ বারে দেখতে পারেন, একবার নিচের দিকেও দেখতে পারেন।
আমরা একটু কোশ্চেন অ্যান্সারের মধ্যে আসি। হ্যান্ড রেজ করতে পারেন আপনারা যার প্রশ্ন আছে এতটুকু বিষয় নিয়ে, তিনি শুধু প্রশ্ন করবেন। আশরাফুল আলম সানি ভাই, আশরাফুল সানি ভাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার বিষয়টা হচ্ছে স্যার আমি তো স্যার কখনো স্যার সার্চ ইঞ্জিন ভাই অপটিমাইজেশন করি নাই। আপনি 2 লাইনে 5 বার 6 বার স্যার বলছেন ভাই, আমি খুব দুঃখ পাইলাম। না হ্যাঁ, আসলে ভাইয়া বলে আমি বলবেন আমি ভাই, সরি ভাই বললে ভাই, ভাই। আমি হ্যাঁ সরি ভাই, আমি হ্যাঁ, সরি মুখ দিয়ে চলে আসছে, আমি আচ্ছা রিয়েলি সরি মুখ দিয়ে চলে আসছে আসলে। আচ্ছা, বলেন মানে আমি আমার ফ্রেন্ডদেরকেও মাঝে মাঝে স্যার বলে ফেলি, মানে কোনো কিছু শিখা ওঠে বলেন ওই ক্ষেত্রে, এটা বলেন অন্যভাবে নিয়েন না। বলেন। তো বিষয়টা হচ্ছে যে আমি কখনো হচ্ছে এই যে এসইউর বিষয়টা আমি কোনো কাজ করি নাই, কিন্তু আমি যখন হচ্ছে গুগল আমার পেজের নাম লিখে সার্চ দেই তখন হচ্ছে আমার পেজটা প্রথম দিকে চলে আসে। এটা কেন হয়? আমি তো এখানে কোনো কাজ করি নাই। আচ্ছা, আপনি পেজের নামটা বলেন, আমি একটু সার্চ করি। মোহাম্মদ আশরাফুল সানি। আচ্ছা, বানানটা বলেন। মোহাম্মদ MOHAMMAD আশরাফুল সানি। আশরাফুল, এটা ঠিক আছে? সানি SANY। ঠিক আছে, না হয় না, SANY। ঠিক আছে। এবার জি এটা কি আপনার প্রোফাইল? জি জি জি, এটা আমার লিঙ্কডইন প্রোফাইল। আচ্ছা, গুগল যখন কোনো শব্দকে এক্সাক্ট ম্যাচ খুঁজে পায়, ঠিক আছে, এক্সাক্ট ম্যাচ যখন কোনো কিছু খুঁজে পায় সে, তখন ওটাকে সে প্রথমে রাখে। যেমন আপনার কাছে কি এই হুবহু এই শব্দটা কি ম্যাচ করেছে, যেমন SANY এই নামে দেখেন মোহাম্মদ আশরাফুল সানি ফেসবুক, আপনি এটা, তাই না? জি, এটা আমার এইটাও ফেসবুক আপনার, পেজ। তারপরে এইটাও আপনার। কিন্তু দেখেন যারা নিচের দিকে আছে তারা কি আসছে? তারা আসে না। কেন আসে না? এটা তো আপনার এক্সাক্ট ম্যাচ রেজাল্ট। মানে এই নামে এই শব্দটা এইভাবে লিখে আপনার আগে আর কেউ কারো নাই, মানে গুগলে বা তার সোশ্যাল মিডিয়াতে কোনো প্রোফাইল নাই, যার কারণে সেটা কি আপনাকে নিয়ে এসে দেখায়। কিন্তু আপনি যদি সার্চ করেন এখানে মোহাম্মদ আশরাফুল, দেখেন তো এবার যদি আসে, তাহলে ভাই আপনি লিজেন্ড। আসছে এবার? না, এবার আসে নাই। এবার আসে না। তাহলে কেন আসে নাই বলেন? এটা আপনার সাথে শুধু আপনার নামে ম্যাচ করা নাই, ঠিক আছে? দেখেন এবার এই যে মোহাম্মদ আশরাফুলকে নিয়ে দেখেন গুগল করছে কি, এতবার তাকে নিয়ে সার্চ করা হয়েছে এবং তাকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, এটা কি এত এত বেশিবার বলা হয়েছে, সে সার্চ র্যাঙ্কে চলে আসছে। এটা কি আশরাফুল মোহাম্মদ আশরাফুলের ওয়েবসাইট ESPN? বলেন তো, ESPN ক্রিকইনফো, এই সাইটটা কি মোহাম্মদ আশরাফুলের? না মনে হয়। মনে হয় না, তার ওয়েবসাইট না, এটা কি এটা ফরেন ওয়েবসাইট, তাই না? তারপর দেখেন হচ্ছে জি এই যে উইকিপিডিয়া, কার ওয়েবসাইট? ওনার না। কিন্তু এইগুলোতে না, তাকে ওই নিয়ে না। এত বেশি কথা বলা হয়েছে, এই জন্য দুনিয়াতে যত আশরাফুল আছে, মোহাম্মদ আশরাফুল যাদের নাম আছে, তাদের আগে কি ও চলে আসছে। এইখানে দেখেন পিপল অলসো সার্চ পায়, এটা কিন্তু গুগলের সাজেশন, এটা হচ্ছে একটা সার্চ টার্ম, বুঝতে পেরেছেন? কিন্তু এইভাবে গুগল সাজেশন দেখাইতে পারে, সেটা ক্যাটাগরি ওয়াইজ বা কি আপনি লিখে সার্চ করতে তার উপর। অ্যাকচুয়ালি আপনার ক্ষেত্রে যেটা হয়েছে, আপনি কিছু না করলেও ওটা আপনার সাথে এক্সাক্ট ম্যাচ করে বিধায় গুগল আপনাকে দেখায় দেয়। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। আর জি ভাইয়া সরি। আচ্ছা, তারপরে আজিজ তারেক আছেন। জি ভাইয়া ধন্যবাদ। সানি ভাইয়ের বিষয়টা আসলে খুব মানে আমি খুব, উনি বলার সময় আমি এসে দিছি যে এতবার স্যার বলা কেন হচ্ছে। আচ্ছা যাই হোক ভাই, সমস্যা নেই। ওটা কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া, আহ, আপনি যে দেখালেন যে এই যে স্টারটেকের একটা ইয়েতে আসছে যে ইয়েতে সার্চ করার পর ওয়েবসাইটটা, তো আমি দেখছি যে যখন আমি কোনো অন্য দেশের আইপি ধরে, লাইক যখন আমি অন্য দেশ থেকে ব্রাউজার করার বিষয়টা যখন নিয়ে যাই, তখন গুগল আমাকে আর তখন ওইটা দেখায় না, আচ্ছা তখন ক্যাপ ধরে চেঞ্জ করে দেয়। আচ্ছা, এটা কারণ কি স্যার, তাই তো? জি, এটা কেন? কারণ গুগল, এটা তো সব দেশ থেকে তাহলে দেখানোর কথা, যেটা আমার মানে লজিক থেকে, সাধারণ লজিক থেকে, কিন্তু দেখা যায় যে আইপি চেঞ্জ করে দিলে আর ওটা হয় না, আচ্ছা, অন্য রেজাল্ট দেখায়। একটা সুন্দর এই প্রশ্ন যে করেছেন। হ্যাঁ, স্মার্ট ওয়াচ, হ্যাঁ যে স্মার্ট ওয়াচ দিলে তখন দেখা যায় যে আইপি ধরে, অন্য দেশের আইপি ধরে ইয়ে দিলে এটা চেঞ্জ হয়ে যায় রেজাল্টটা। রাইট, এটাই আমার প্রশ্ন। আচ্ছা,
সুন্দর একটা প্রশ্ন করেছেন। মনে করেন আপনি এখন বাংলাদেশে বসে আছেন, গুগল কিনা জানে? বলেন, আগে আমাকে এই প্রশ্নের উত্তর দেন। গুগল কি জানে যে আপনি বাংলাদেশে আছেন? হ্যাঁ অবশ্যই জানে, আমার ট্রেস করতে পারতেছে। আপনি কি যে ট্রেস করতে পারছে তার প্রমাণটা দেখেন, একবার নিচের দিকে আসেন, এইখানে দেখেন কি লেখা আছে। হ্যাঁ এই যে জি, ওর এই যে ঢাকা রিলেটেড। এবং কি বাংলাদেশ লেখা আছে কিনা। এখন যদি গুগল যদি আপনাকে প্রথমে যদি ওই আমেরিকার একটা ওয়েবসাইট শো করায়, এতে করে কি ওই ওয়েবসাইটের মালিক লাভবান হবে নাকি গুগল লাভবান হবে? আপনি হয়তোবা সার্চ করছেন স্মার্ট ওয়াচ, যেখানে আপনি বাংলাদেশের মধ্যে ডেলিভারি পাবেন, বাংলাদেশ থেকে কিনবেন। গুগল এটা আগে থেকেই জানে, আগে থেকেই বোঝে। এই কারণে বাংলাদেশের মধ্যে সম্ভাব্য রেজাল্টগুলো আপনাকে আগে প্রথমে দেখায়, তারপর আপনাকে দেখাবে কি অ্যামাজন, ওয়ালমার্ট বা অন্যান্য যে আদার্স ওয়েবসাইটগুলো আছে সেগুলো আপনাকে দেখাবে। বুঝতে পেরেছেন তো? আচ্ছা তাহলে হ্যাঁ, জি তো যখনই আপনি আইপি চেঞ্জ করে অন্য একটা দেশের হয়ে সার্চ করলেন, ওই দেশের যেটা ওয়েবসাইটে র্যাঙ্কে আছে আগে, ওইটাকে আপনাকে আগে শো করাবে গুগল। কারণ তখন গুগল বুঝবে যে আপনি ওই দেশে বসে আছেন, তাহলে ওই দেশের মধ্যে আপনার জন্য কি রিজনেবল, কমফোর্টেবল ওয়েবসাইট কোনটা, ওই দেশের প্রথম যে নিয়ে আসছে ওইটা। এইটাকে আপনি এসইও যখন আপনি করবেন, যেই দেশের ক্লায়েন্টের এসইও করছেন, যে দেশের কোম্পানির এসইও আপনি করছেন, ওই দেশের ভিপিএন ইউজ করে যদি আপনি এসইও করেন, আপনার এসইওটা অনেক বেশি কার্যকরী হবে। এই বিষয়গুলো আছে আমাদের স্ট্রিক্সের মধ্যে। যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করবো তখন আমরা ভিপিএন অন করে করব কিনা, বা কোন ভিপিএন ইউজ করতে হয়, কেন ভিপিএন ইউজ করতে হয়, এটারও বিষয় আমাদের স্লাইড আছে ক্লাসে। আচ্ছা জি ভাইয়া, তাহলে আমি এটা ধরতে পারি যে গুগল আমাকে যে রেজাল্টটা দেখাইতেছে এটা কান্ট্রি ওয়াইজ দেখাইতেছে, লোকাল তাই এট তো? ফার্স্ট হচ্ছে, হ্যাঁ, এট ফার্স্ট কান্ট্রি ওয়াইজ আপনাকে দেখাবে। কান্ট্রি ওয়াইজ দেখাইতেছে, জি আচ্ছা ইভেন জি, থ্যাংক ইউ। আপনি যদি একটা ওয়েবসাইটে যদি বারবার যদি যান, যেমন ধরুন আপনি এই 5 নম্বর ওয়েবসাইটে আপনি বারবার গেছেন, এত বেশিবার যদি যান, হঠাৎ করে একদিন সার্চ করে দেখবেন যে এই সাইটটা আপনার কাছে প্রথমে শো করছে গুগল। এই ক্ষেত্রে আবার কি দেখাবে, গুগল আপনার এইটার ক্যাশ কুকিটা সে ধরে রেখেছে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। জি রেজাল্টটা আবার শাফল করে, মাঝে মাঝে শাফল করে হ্যাঁ রেজাল্টটা। হ্যাঁ, আপনি যদি একটা ইনকগনিটো উইন্ডো মোডে যান, সার্চ করুন এখানে স্মার্ট ওয়াচ, দেখেন তো ভিন্ন কিনা বলেন। জি জি, টোটালি চেঞ্জ। টোটালি কিন্তু চেঞ্জ। দেখেন প্রথমে কি আসছে, বিজ্ঞাপন আসছে, বিজ্ঞাপন আসছে। মানে সে গুগল কি কনফিউজড, আসলে কি কিভাবে সার্চ করে। দেখো তারপরে কি ম্যাপ আসছে, ছবি ম্যাপ আসছে, আসছে, জি দেখছেন ছবি ভিডিও আসছে, আসছে। জি জি। তাহলে কি হলো, এইগুলো হচ্ছে সার্চ করার বিভিন্ন ওয়ে আছে এবং বিভিন্নভাবে সার্চ করা যায়। এবং এটা গুগল আপনাকে, যদি আপনি ইনকগনিটো মোড ব্যবহার না করেন, এই লোকাল কান্ট্রিতে বসে থেকে যেটা র্যাঙ্কে আছে ওইটাকে আগে দেখাবে, তারপরে পরেরগুলো। আচ্ছা, আচ্ছা জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আর একটা প্রশ্ন আমরা নিব। সজীব মল্লিক হ্যান্ড রেজ করেছেন। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমি লেজার টার্গেটেড ট্রাফিক জিনিসটা বুঝতে পারি না। কথা বুঝতে পারছি না। লেজার টার্গেটেড ট্রাফিক এই জিনিসটা একটু বুঝতে পারি না, যদি একটু আচ্ছা বলতেন। আচ্ছা, লেজার টার্গেটেড ট্রাফিক। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারি না। আচ্ছা, মনে করেন আপনি 10,000 মানুষের একটা ভিড়ের মধ্যে আপনি গেছেন। আপনাকে বলা হলো যে এই ভিড় থেকে যারা যারা আপনার পাড়ার মানুষ বা যারা আপনার গ্রামের মানুষ, তাদেরকে খুঁজে বের করেন। আপনি কি করবেন? আপনার বিভিন্ন ওয়ে থাকতে পারে। আপনি তাদেরকে পৃথক পৃথক করে ভাগ করে নিতে পারেন, 20 জনের করে দল তৈরি করতে পারেন, তারপরে আপনার গায়ের উপরে স্টিকার মারতে পারেন, বিভিন্নভাবে কি করতে পারেন, আপনাদেরকে পৃথক করে 10,000 মানুষের কাছ থেকে ছেঁকে বের করে বলতে পারেন এই 5 জন হচ্ছে আমার পাড়ার মানুষ। যখন গুগলে আমরা সার্চ করি, যারা সার্চ করে তারা কি অ্যাকচুয়াল কাস্টমার। আপনি ফেসবুকে আছেন, ফেসবুকে আপনার সামনে একটা ফুড পান্ডার বিজ্ঞাপন গেছে, আপনি খাবার খাইলেন না, কিনলেন না, মানে কি হলো, একজন কাস্টমার এখানে ওয়েস্ট হলো, একটা রিচ, একটা ভিউ বেশি হলো ঠিকই, তার এখানে সেল পেল না। আপনি যদি এই মুহূর্তে সার্চ করেন গুগলে এসে যে হচ্ছে চিকেন খিচুড়ি লেখেন, চিকেন খিচুড়ি লেখেন, এই সার্চটা আমরা মানেটা কি,
এখানে দুইটা বিষয় হইতে পারে, হয় আমি চিকেন খিচুড়ি খেতে যাচ্ছি, অথবা চিকেন খিচুড়ি কেমনে বানাই সেটা শিখতে যাচ্ছি, অথবা কাউকে কিনে দেবো এটা যাচ্ছি। তার মানে কি আমার মধ্যে অনেক বেশি পরিমাণ ইচ্ছা বা আগ্রহ আছে এটা নিয়ে অ্যাকশনেবল কিছু করা। তার মানে এইখানে আমি কিন্তু ওই 20,000 10,000 আমজনতার মধ্যে নাই। এখানে আমি এমনই একজন কাস্টমার যে কিনা নিজের ইচ্ছাতে আগ্রহ করে এই চিকেন খিচুড়ি লিখে এত রাতে সার্চ করছি। তো গুগলে যারা সার্চ করে কেন, হয় জানার জন্য, কেনার জন্য, দেখার জন্য। এরা হচ্ছে লেজার টার্গেটেড অডিয়েন্স, ব্যবসার জন্য। অর্থাৎ ফেসবুকে আপনার মতো 500 জন মানুষ আছে, কে কিনবে কে কিনবে না এটা আপনি বলতে পারছেন না, বা কাকে আপনার ওয়েবসাইটে মুভ করতে পারবেন আপনি জানেন না, কে লাইক করবে আপনি জানেন না। ওই ক্ষেত্রে লেজার টার্গেটেড অডিয়েন্স পাওয়া টাফ হয়ে যায়। আপনি যতই বুস্টিং করেন, যত টার্গেট করেন না কেন, 10,000 মানুষের মধ্যে কি 10,000 মানুষ আপনার সাইটে আসবে না, আপনার পোস্টে ক্লিক করবে না, আপনার সাথে লাইক দিবে না। বাট গুগলের মধ্যে এটা ভিন্ন, যারা সার্চ করছে তারা নিজের ইচ্ছাতেই সার্চ করছে। এই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছেন? ছেঁকে বের করে না, অ্যাকচুয়ালি ছেঁকে বের করে নেওয়া। এবার দেখেন, এই যে ছেঁকে বের করা বা হচ্ছে গুগলে আপনি সার্চ করলে লক্ষ লক্ষ মানুষজন সার্চ করছে, তাই না? এই গুগল তো একটা ছোট্ট একটা সার্চে মাত্র একটা ট্যাব বার ছিল, জাস্ট একটা বার ছিল। আপনি যদি চিন্তা করেন যে আসলে এই এতগুলো সার্চ নিয়ে আসতেছে কারা, গুগলের কোম্পানি, ওই ক্যালিফোর্নিয়া মাউন্ট ভিউতে যারা আছে তারা না, গুগল লক্ষ লক্ষ কোটি কোটি রোবট তৈরি করেছে যাদেরকে বলা হয় গুগল বট, ঠিক আছে? অথবা কেউ বলে গুগলের ক্রলার। ক্রল করা মানে হচ্ছে কোনো কিছুকে খোঁজা, নর্মাল ভাষায় ক্রলার মানে যারা খোঁজে। বট বলতে রোবটের সংক্ষিপ্ত নাম হচ্ছে বট। গুগলের যারা রোবট তাদেরকে বলে গুগল বট বা গুগল ক্রলার। ইয়াহুর কি স্লাব বলা হয়, তাই না? বিংয়ের বট বলা হয়। এইরকম বিভিন্ন সার্চ ইঞ্জিনের বটগুলোর নাম থাকে। আচ্ছা, তাহলে এই রোবটগুলো আপনি যখন সার্চ করছেন সঙ্গে সঙ্গেই করে সারা দুনিয়া ছড়াই পড়ে, যেটা যেখান থেকে যে পায় ওই শব্দের সাথে ম্যাচ করে সার্চ করে ধরে নিয়ে এসে আপনাকে দিয়ে দেয়। এখন বলতে পারেন ভাইয়া ফেসবুকে তো আমি তো মেসেঞ্জারে অনেক কিছু লেখালেখি করছি, এটা সেটা করছি, বা ইনস্টাগ্রামে লিখছি, এটা মেইল পাঠাইছি, এটা আমার এক বন্ধু ছিল বান্ধবী ছিল তাকে তো আমি এটা লিখছি, যদি কেউ এটা লিখে সার্চ করে তাহলে কি নিয়ে আসবে কিনা প্রশ্ন হতে পারে না আপনার মধ্যে, মনের মধ্যে একটা? যেহেতু গুগল বট সব জায়গায় কি যাচ্ছে আসতেছে সার্চ করছে, তো প্রশ্ন হইতেই পারে এটা। আসলে এই রোবটগুলোকে আপনি কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে? যদিও গুগলের রোবট গুগল থেকে মানুষজন সার্চ করছে আর গুগলের রোবটগুলো খুঁজে নিয়ে এসে দিচ্ছে, আপনি পেউনার অ্যাকাউন্টে আপনার লক্ষ লক্ষ ডলার আছে, আপনার অমুক ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, ব্যাংকের তথ্য আছে, এই যে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি মানুষের তথ্য আছে, এইগুলো কি কেন অনলাইনে সার্চ করে পাওয়া যায় না? এই যে আশরাফুল ভাই, যে আশরাফুল সানি ভাই যে তার প্রোফাইলটা দেখালো, আমি শুধু তার প্রোফাইলের ফ্রন্ট পেজে দেখতে পারলাম, তিনি ইনস্টাগ্রামে কার সাথে কি লিখলো এটা আমি দেখতে পারলাম না। কেন দেখতে পারলাম না? ওইখানে রোবটের যাওয়া নিষেধ। ওইখানে একটা দরজা আছে, ওই দরজায় বলে দেওয়া আছে তুমি ভাই রোবট, এই দরজায় তোমার ঢোকা নিষেধ। কে বলে দিছে এটা? এটা লিঙ্কডইন বলে দিছে, এটা ফেসবুক বলে দিছে তুমি যত বড় রোবট হও না কেন এই প্রোফাইলের এতটুকু পর্যন্ত তুমি আসতে পারবা, আর ভিতরে তুমি ঢুকতে পারবা না। লেয়ার থাকে, বুঝতে পারছেন? সিকিউরিটি লেয়ার থাকে, সার্চ লেয়ার থাকে। তাহলে এই যে রোবটগুলোকে একটা কোড লিখে কন্ট্রোল করা যায় যে আমার ওয়েবসাইটে যদি পার্সোনালি কোনো বিষয় থাকে, কোনো তথ্য থাকে যেটা আমি আসলে গুগলের সার্চ রেজাল্টে আমি দেখাবো না, তখন আপনাকে আপনার ওয়েবসাইটে কোড লিখতে হবে যে ভাই এই পেজটাকে দেখায় না প্লিজ, তখন সে বন্ধ করে দেবে। সেটাকে বলা হয় robot.txt বা রোবট টেক্সট ফাইল। যেটা ঘাবড়ানোর কোনো কারণ নাই, আপনাকে এর জন্য আচ্ছা করে HTML CSS বা কোডিং নলেজ থাকার প্রয়োজন নাই। যদি যুক্ত থাকেন এই ক্লাসে 5 মিনিটে শিখে যাবেন যে কীভাবে রোবটকে কন্ট্রোল করতে হয়। আপনি চাইলেই
যে কোনো পেজ, যে কোনো ফাইল, যে কোনো ইমেজকে আপনি কি করতে পারেন, সার্চ রেজাল্টে দেখানো বন্ধ করে দিতে পারেন, নো প্রবলেম। আশা করি এই স্লাইডটা বুঝতে পেরেছেন। একটু লিখে দিতে পারেন। আচ্ছা, বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। তাহলে এবার বলতে পারি, ভাই আপনি তো বারবার বলতেছেন যে গুগল ছাড়াও অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, গুগল আছে, বিং আছে, বাইডু আছে, ইয়াহু আছে, ইয়ান্ডেক্স আছে, এক এক দেশের সার্চ এক এক রকম আছে, বাংলাদেশের আছে। এখন আমরা কোনটার জন্য কাজ করব, আমরা কোন সার্চ ইঞ্জিনের জন্য কাজ করব, বা কোনটাকে যদি আমি অপটিমাইজ করে ফেলতে পারি তাহলে আমার এটা প্রথম পেজে আসবে। এটার জন্য 2018 সালের একটা হিস্ট্রি দেখতে পারেন। 2018 সালে এখন বাড়ছে এটা, যদিও আমার স্লাইডটা একটু পুরাতন। এই যে আমি যেই তথ্যটা এখন শেয়ার করছি এটা আমি গুগল থেকে কালেক্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এমন ভাববেন না এটা হয়তো আমি মন করে এখন তথ্য দিয়ে বানাচ্ছি কিনা, নো, আমি তথ্যগুলি গুগল থেকে সংগ্রহ করি, ট্রাস্টেড ওয়েবসাইটগুলো থেকে সংগ্রহ করে আপনাকে দেখাই দিই। এটা কম বেশি হতে পারে। দেখেন, সার্চ ইঞ্জিন মার্কেট শেয়ারস ইন ফেব্রুয়ারি 2018, অর্থাৎ 2018 সালে গুগলের মার্কেট শেয়ার ছিল কত, 74.06%। অর্থাৎ 70, যদি আপনি চিন্তা করেন যে 100 জন লোকের মধ্যে 74 জন লোক গুগলে সার্চ করতো। এখন কিন্তু আরও বাড়ছে। বিংয়ে সার্চ করতো 8.06, বাইদু সার্চ ইঞ্জিনে সার্চ করতো 10.94, ইয়াহুতে 5.3। এক সময় ইয়াহু প্রচুর চলছে। এখনও যারা আমাদের বাবা, চাচা, দাদার বয়সী আছে তারা কি ইয়াহু ব্যবহার করে, ঠিক আছে। এই যে 74% কাস্টমার যেই জায়গায় সার্চ করছে, আপনি যদি এই জায়গাটাকে ধরতে পারেন, সিংহভাগ কি হলো, সিংহভাগ কাজই কিন্তু আপনি করে ফেলছেন। তো আপনি যদি শুধুমাত্র গুগলকে অপটিমাইজ করার জন্য কাজগুলি করে থাকেন, বাকি সার্চ ইঞ্জিনগুলো অটোমেটিক অপটিমাইজ হয়ে যায়। এইগুলোর জন্য আপনাকে আলাদা করে অপটিমাইজেশন করতে হয় না, কারণ গুগলের যে রিকোয়ারমেন্ট সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন, এই রিকোয়ারমেন্টগুলোকে যদি আপনি ফিল আপ করতে পারেন, বাকিগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যায়। সো তার উত্তর কি, আপনাকে গুগলের জন্য সার্চ ইঞ্জিনটা অপটিমাইজেশন শিখতে পারলে বাকিগুলো শেখার প্রয়োজন নাই, জাস্ট শুধু সাবমিট করা শিখলেই হবে। আপনার ওয়েবসাইটকে কীভাবে বিংয়ের মধ্যে সাবমিট করবেন, কীভাবে গুগলে সাবমিট করবেন। ইভেন আপনি চিন্তা করেন না যে আমরা কয়জন আছি যারা হচ্ছে অপেরা মিনি থেকে ব্রাউজ করি, বলেন তো। আমি কিন্তু এখন এই যে গুগল ক্রোম ব্রাউজার থেকে ব্রাউজ করছি। অপেরা মিনি থেকে আমরা কজন ব্রাউজ করি? অ্যাকচুয়ালি ব্রাউজ করলে সংখ্যা খুবই কম, 5% বা 2%, 3% হতে পারে। তাহলে আমি যদি অপেরার জন্য ব্রাউজ, বা আমি যদি অপেরাতে কাজ করতে হবে ওই উদ্দেশ্য নিয়ে কিছু করতে যাই, আমি ভুল করব। কেন? বেশিরভাগ মানুষ তো অপেরা ইউজ করে না। আমি যদি ক্রোম নিয়ে কাজ করি তাহলে কি হবে, অপেরা অটোমেটিক অপটিমাইজ হয়ে যাবে। এইরকম বিষয়টা অ্যাকচুয়ালি যদি বুঝে থাকেন। এখন বলতে পারেন যে আচ্ছা, তাহলে তো কাজ মোটামুটি সহজ, যে গুগল হচ্ছে যেগুলো করতে বলছে আমাকে, যে তুমি যদি এটা করো তোমার সাইটটাকে আগে নিয়ে আসবো, এটা করলে নিয়ে আসবো না। তাহলে যদি আমরা জানতে পারি আমার জন্য কি খুবই সহজ হয়, তাই না? বিষয়টা তো আসলে কি এইরকম, অ্যাকচুয়ালি এইরকম। এখন কোন কোন বিষয় আপনি অপটিমাইজ করলে আপনি গুগলে 1 নম্বরে আসতে পারবেন, এটা আমি আপনাকে দেখাবো। বাট আমি যতটুকুই দেখাবো, যতটুকু গুগল থেকে প্রকাশ করা হয়েছে। এখন গুগল যদি এটা প্রকাশ করে দেয় যে আমরা স্পেসিফিক এই 20টি জিনিস যদি যার কাছে থাকবে তাকে আমরা 1 নম্বরে নিয়ে আসবো, যদি এরকম যদি কিছু পাবলিশ করে, তাহলে হবে কি জানেন, আপনার মতো আমার মতো অনেক ব্যবসায়ী থাকবে যারা তাদের পণ্যটা কি ভালো নাকি মন্দ, তাদের লেখাগুলো কি রিচেস্ট কিনা, মানে সমৃদ্ধ লেখা কিনা, ভালো লেখা হচ্ছে কিনা, এইটাকে গুরুত্ব দেওয়ার আগেই আমরা গুরুত্ব দিব আমার কাছে এই টেকনিক্যাল বিষয়গুলো আমার আছে কিনা। আমার হেডিং দিতে বলছে, আমি দেখি একটা হেডিং দিছি কিনা, আমার একটা ছবি দিতে বলছে, আমি ছবিটা দিছি কিনা। জাস্ট এই অপশনগুলোকে ফিল আপ করে আমি র্যাঙ্কে এসে যাব। তাহলে কি হবে, মানুষজন গুগলে সার্চ করবে ঠিকই, তার কাঙ্ক্ষিত উত্তর সে পাবে না, সে স্যাটিসফ্যাকশনটা পাবে না। তো ধীরে ধীরে কি করবে, গুগলে সার্চ করে মানুষ বন্ধ করে দেবে। কারণ গুগল যদি শুধু ওই রিকোয়ারমেন্টগুলোকে ফিল আপ করছে বিধায় যদি 1 নম্বরে নিয়ে আসে, আপনি সার্চ করছেন স্মার্ট ওয়াচ,
আমি সেই সমস্ত জায়গা থেকে কিনবো যেখানে আমার ওইটা দেখে পড়ে বুঝে ভালো কন্টেন্ট মনে হবে, ভালো লেখা মনে হবে, ভালো ভিডিও মনে হবে, সেটাতে কি আমি এঙ্গেজ রাখবো। আর যদি শুধু এক নম্বরে আসছে বাট ভিতরে গিয়ে দেখলাম যে না, ভ্যালুয়েবল কোনো কিছু নাই, তথ্যবহুল কোনো কিছু নাই, খালি ছবি আছে, হেডিং আছে, লাইন আছে, শব্দ আছে, লেখা হয়ে গেছে, সে এক নম্বরে চলে আসছে, আমার আশা ভরসা কি ভেঙে যাবে। তাহলে গুগল সবগুলো অপশন বলে নাই। কেন বলে নাই? যাতে করে মানুষজন তাদের কন্টেন্টের প্রতি জোর দেয়, তারা যেন ভ্যালুয়েবল জিনিস তৈরি করে। আপনি যতই কিছু করেন না কেন, এসিও যত ফ্যাক্টর আছে সবগুলো ফ্যাক্টর আপনি ফিল আপ করছেন, আপনার কন্টেন্ট ভালো না, আপনার র্যাঙ্কে আসতে পারবেন না। কন্টেন্ট ইজ দ্য কিং, দিস ইজ দ্য ট্রু। কন্টেন্ট হচ্ছে কিং। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, যদি সেরা কন্টেন্ট আপনি লিখতে পারেন, যদি এসিও নাও করেন, আপনার কন্টেন্ট কি অটোমেটিক গুগলে চলে আসবে, অটোমেটিক এক নম্বরে চলে আসবে। আমি আপনাদেরকে এসিওর মধ্যে এমন কিছু বিষয় দেখিয়ে দেবো, এমন এমন ওয়েবসাইট দেখিয়ে দেবো যেগুলোর মধ্যে অনেক লো তাদের হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর, মানে তাদের মধ্যে ডিএপিএ কম, মানে ডিএপিএ শব্দগুলো আপনারা পাবেন অ্যাকচুয়ালি, ডিএপিএ কম, কন্টেন্টের হচ্ছে লেন্থ কম বা ছবি নাই, এটা সেটা নাই, কিন্তু কন্টেন্ট এক নম্বরে আছে। কারণ কি? কারণ হচ্ছে কন্টেন্টটা সমৃদ্ধশালী কন্টেন্ট, ওইখানে কি ভ্যালুয়েবল বিষয় লেখা আছে। আপনি অনলাইনে একটা লিখেছেন যে হচ্ছে কিভাবে চা তৈরি করতে হয়, মনে করেন কিভাবে চা তৈরি করতে হয়, আপনি চা তৈরি করতে গিয়ে লেখার মধ্যে লিখেছেন হচ্ছে কুমিরের গল্প লাগাই দিচ্ছেন, সেই কুমিরের লেজটা খাস কাটা, এই গল্পটা হয়তো অনেকে শুনেছেন। তাহলে যে ব্যক্তি চা কীভাবে বানাতে হয় এটা লিখে সার্চ করে আপনার ওয়েবসাইটটা পেলো, আর সে যদি ভিতরে গিয়ে দেখে যে কুমিরের গল্প, দু এক লাইন চা দিয়ে কুমিরের গল্প, সে কি ওয়েবসাইট থাকবে? থাকবে না। কিন্তু আপনি যদি চা কীভাবে তৈরি করতে হয় লেখার মধ্যে চায়ের বর্ণনা দিয়েছেন, চায়ের প্রকারভেদ দিয়েছেন, চায়ের কেটলি এই শব্দটা রেখেছেন, পানি, চিনি, লবণ, তারপরে চায়ের কাপ, এই শব্দগুলো যখন আপনি ইউজ করছেন, গুগল কি বুঝতে পারছে? গুগল বুঝতে পারছে আসলেই তো চা তৈরি করতে এই টুলস, এই শব্দগুলো প্রয়োজন হয়, তার মানে কি এই কন্টেন্টটা ভ্যালুয়েবল, এই কন্টেন্টটা রিচেস্ট কন্টেন্ট, আপনার কন্টেন্ট এক নম্বরে চলে আসবে। এইরকম বিষয় থাকে। তো আমরা কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর দেখব। আপনার একটা চ্যাট বক্সে লিখে দিতে পারেন কোনো প্রশ্ন আছে কিনা। একজন লিখছে ডিএপিএ হচ্ছে ডোমেন অথরিটি, পিএ হচ্ছে পেজ অথরিটি। থ্যাংক ইউ। যখন কোনো ওয়েবসাইট ব্লক থাকে সেই সাইটগুলো অপেরা মিনি দিয়ে ইজিলি ঢোকা যায়। আচ্ছা, তারপর এজ ইউজ করেন কেউ। আচ্ছা, ইয়াহু ফল ড্রপ করার কারণ কি ভাই? কারণ কি হচ্ছে এইরকম পপুলারিটি, অনেক কোম্পানি তো দেখা যায় যে হচ্ছে, যেমন আজকে আপনারা, নাম বলছি না, বাংলাদেশের অনেক কোম্পানি দেখা যায় যে হচ্ছে ই কমার্স ব্যবসা করতে এসে মানে বিজয়ী হয়ে যায়, মানে শুরুর দিকে আর কি, যেইভাবে এভারেস্ট বিজয় করে এরকম হই হই শব্দ রই কাণ্ড হয়ে যায়। ফল করে কেন? ফল করে এবং কি নিশ্চিহ্ন হয়ে যায়। অ্যাকচুয়ালি ইয়াহুর যে সার্চ যে ফ্যাক্টরগুলো বা মানুষের যে চাহিদাগুলো, গুগলের প্রোডাক্ট আছে অনেক, গুগল অথরিটি কোম্পানি হয়ে গেছে, তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে পারছে, বিধায় কি গুগল এখন টপে আছে, এইরকম বিষয়। তো র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো কী কী বা কী কী বিষয় দেখলে গুগল আপনাকে মনে করতে পারে আপনি তার সাথে রিলেভেন্ট এবং আপনি তার আপন মামাতো ভাই, চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো বোন, দেখে যাই। কন্টেন্ট কোয়ালিটি, প্রথমে থাকতে হবে কন্টেন্টের কোয়ালিটি। আপনার দেখেন এটা এক নম্বরে আছে। গুগল কি বলছে? যার কন্টেন্টের কোয়ালিটি আছে তাই কি সে নাম্বার 1-এ রাখবে। কোয়ালিটিফুল কন্টেন্ট লিখতে হবে। কীভাবে কোয়ালিটিফুল কন্টেন্ট লিখতে হয় আমরা শিখবো ইনশাল্লাহ। ডোমেইন ফ্যাক্টরস আছে। ডোমেইন তো বোঝেন যে নামগুলো, সার্ভ হিউম্যান ফাউন্ডেশন .org, এটা কি এটা নাম না? এটা একটা ডোমেইন। তারপরে ইউজার ইন্টারেকশন, আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো, খুব ভালো কোয়ালিটির ডোমেইন আছে আপনার, ওয়েবসাইটে ভিজিট করে মানুষ ক্লিক করে 5 সেকেন্ড পরে বেরিয়ে চলে আসে। তার মানে কি গুগল কি বুঝলো? আসলে তাকে আমরা র্যাঙ্কে নিয়ে এসে ভুল করছি। কেন ভুল করছি? এই সাইটে কন্টেন্ট আছে ঠিকই, মানুষ থাকছে না কেন? নিশ্চয়ই এই সাইটটা তাদের চাহিদা পূরণ করতে পারছে না। তো ইউজার ইন্টারজেকশনটাও র্যাঙ্কিংয়ে বড় একটা ফ্যাক্টর। তারপরে অনসাইট ফ্যাক্টর আছে কিছু, যেটাকে আমরা অন পেজ এসইও বলে থাকবো, আবার অফ সাইট ফ্যাক্টর আছে যেগুলোকে আমরা অফ পেজ এসইও বলবো। এছাড়াও গুগল অ্যানালাইজ 200+ ফ্যাক্টরস টু র্যাঙ্ক বেস্ট ওয়েবসাইট। এই কয়টা ছাড়াও গুগল আরও 200+ ফ্যাক্টর বা 200+ বিষয় বিবেচনা করে আপনার ওয়েবসাইটটাকে
র্যাঙ্কে নিয়ে আসে। এই 200 প্লাস বেশিরভাগই পাবলিশ হওয়া, কিছু কিছু বিষয় পাবলিশ হয় না, যেগুলো গুগল রেখেছে কখনো পাবলিশ করবেও না। আর ফিউচারে করলে আপনারা কি শিখে ফেলবেন এবং 1 নম্বর র্যাঙ্কে নিয়ে আসবেন, সেটা দেখা যাবে ইনশাল্লাহ। তাহলে এই পাবলিশ না করার কারণটা হচ্ছে মানুষ যেন তার কন্টেন্টের প্রতি জোর দেয় এবং ভ্যালুয়েবল কন্টেন্ট গুগলকে যেন সমৃদ্ধ করে, রিচ কন্টেন্ট যেন গুগল পায়। দিস ইজ দ্য মেইন রিজন। আচ্ছা, অফ পেজ এসইও কি, অন পেজ এসইও কি, এইগুলো আমরা দেখবো অবশ্যই। আচ্ছা, মানে ইংলিশের মতো কি বাংলাতেও এসইও কাজ করে ওস্তাদ? যে অবশ্যই ওস্তাদ, কাজ করছে। ইংরেজি, বাংলা, হিন্দি, চায়না, আরবি যেটা লেখেন না কেন, জাস্ট ওই শব্দটা কি হবে, গুগল সার্চ করবে, যদি ম্যাচ করে আপনাকে নিয়ে দেখাই দেবে। আচ্ছা, সরি, এখন আমরা আজকে কিছু শব্দ দেখব। এই শব্দগুলোর পরে আমরা ক্লাসটা শেষ করব আজকে এবং প্রশ্নোত্তর সেশন নেব। নাকি এই শব্দগুলো মনে হয় একটু একটু বোঝাতে সময় লাগতে পারে আমার, দেখি কয়েকটা চেষ্টা করি। ইউআরএল, কিছু কিছু শব্দ আপনি পাবেন এসইওর মধ্যে গেলে, যেগুলোকে আপনার জানতে হবে, বুঝতে হবে, ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। আপনি এসইও করতে গেছেন, ভাইবা নিচ্ছে, ওয়েব পেজ সম্পর্কে আপনার ধারণা নাই, ইউআরএল সম্পর্কে ধারণা নাই, লিঙ্ক, ব্যাকলিঙ্ক, ইনবাউন্ড কি, আউটবাউন্ড কি, কন্টেন্ট কি, ভিজিটর কি, ট্রাফিক কি, কিওয়ার্ড কি, সার্চ টার্ম কি, মেটা, টাইপস অফ এসইও কি আপনি জানেন না, আপনার চাকরি হবে না। আপনি যদি এসইও এক্সপার্ট স্যালারি লিখে সার্চ করেন, যারা এসইও নিয়ে যারা বিভিন্ন কোম্পানিতে যারা জব করছে, ফিক্সড জব করছে, তাদের স্যালারি কত? হিউজ পরিমাণ স্যালারি। আপনারা যারা ভালো এসইও পারেন, তারা বাংলাদেশের একটা পপুলার ওয়েবসাইট আছে না, bdjob.com, এইরকম indeed.com, দেখি, এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে? দেখছেন এই ওয়েবসাইটে কি হয়, এসইও নিয়ে আপনি পার্মানেন্ট জব করতে পারেন। এসইও কন্টেন্ট রাইটার, $50,000 থেকে $70,000 পার ইয়ার ইনকাম আপনি স্যালারি দিবে তারা। এইখানে ছোট বড় অনেক কাজ থাকে এবং এই কাজের বেশিরভাগগুলোই কি হচ্ছে চুক্তি বেসিস বা পার্মানেন্ট কাজ। আমি এইরকম একটা ওয়েবসাইট থেকেই একটা জব করি টানা 5 বছর, ঠিক আছে? আমাকে কিন্তু ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এইরকম কোনো জায়গাতে ঘুরতে হয় না, ঠিক আছে? তো এই indeed.com হচ্ছে আমেরিকান একটা বেশ বড়সড় একটা জব সার্চিং ওয়েবসাইট। এখানেও প্রতিদিন লক্ষ লক্ষ জবসে সার্কুলার হয়। তো আপনারা এইখানে এসে বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আপনি যদি সেই স্কিল থাকে, ঠিক আছে? যদি স্কিল থাকে আপনি সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন, নো প্রবলেম। তো আপনারা দেখতে পারেন যে এসইও যারা নিয়ে কাজ করছে তাদের স্যালারি কেমন হয়। আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন, চাইলে আপনি পার্মানেন্ট জব খুঁজে বের করতে পারেন, রিমোট জব। আমরা প্রথমে দেখবো ওয়েব পেজ। ওয়েব পেজ একটা ওয়েবসাইট তো বোঝেন, তাই না? যেমন আমি সার্চ করলাম SARHumanFoundation.org, এটা কি? SARHuman ফাউন্ডেশন একটা ওয়েব পেজ। এই পেজে কি আছে? বিভিন্ন ছবি আছে, বিভিন্ন লেখা আছে, কালার আছে, তারপর বিভিন্ন কন্টেন্ট আছে, তাই না? যেমন এখন ধরুন আমাদের 5ম ব্যাচের রেজিস্ট্রেশন চলছে, এটা লেখা আছে, কালার দেওয়া আছে, ছবি আছে। আবার যদি আপনি নিচে আসেন, ইউটিউবের ভিডিওগুলো আছে। এই যে একটা ওয়েব পেজে বিভিন্নভাবে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সেকশনভাবে কী করা হয়, সাজিয়ে গুছিয়ে অনেক কিছু রাখা হয়। এক একটা ওয়েবসাইট দেখতে এক এক রকমের হয়। ফাইবারে আপনি কাজ করছেন, ফাইবার নিজেও কি একটা ওয়েবসাইট, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক এরাও একটা ওয়েবসাইট, ফেসবুক এটাও কি একটা ওয়েবসাইট, এটা ওয়েব বেস সফটওয়্যার। যে ওয়েব পেজ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। একটা ওয়েবসাইটে অনেকগুলো পাতা থাকে, পেজ থাকে। যেমন ধরেন এই ওয়েবসাইটের হোম পেজ হচ্ছে এটা, এটা যদি আমি চলে যাই হচ্ছে কন্টাক্ট আস পেজে যাই, এটা একটা পেজ। একটা পেজকে, একটা আলাদা পেজকে বলা হয় ইন্ডিভিজুয়াল ওয়েব পেজ। আপনি যখন এসইও করবেন, আপনার সাথে কি হতে পারে, ক্লায়েন্টের চুক্তিপত্র হতে পারে। আমি আমার ওয়েবসাইটে কাজ করাবো, এসইও করাবো, ঠিক আছে? আপনার কয়টা পেজ আছে এখানে, এটা বলতে হবে। আপনি এসইও কাজ আছে $5, দেখা গেল ক্লায়েন্টের এত বড় বড় পেজ এবং এতগুলো পেজ আছে যেটা আপনি 3 মাসও শেষ করতে পারবেন না, তাহলে হবে না। আপনাকে চিন্তা করতে হবে, আচ্ছা আপনি কি পুরো ওয়েবসাইটটার এসইও করাবেন, নাকি কোনো স্পেসিফিক পেজের এসইও করাবেন, নাকি যে ব্লগ সেকশন আছে এই ব্লগ পেজের এসইও করাবেন, কোনটা? এগুলো আপনাকে ডিল করতে হবে। যার কারণে
ওয়েব পেজ সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, বা ওই ওয়েব পেজে কত বড় পেজ আছে বা সেকশন কয়টা আছে এগুলো আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, তারপরে ইউআরএল। ইউআরএল তো বোঝেন, এই যে লিঙ্কটা, এই যে অ্যাড্রেস বারে sarhuinfoundation.org, যদি খেয়াল করেন এটা সামনে কি আছে, https://sarhuinfoundation.org, এটা একটা লিঙ্ক। এই লিঙ্কের আবার ধরন আছে, কখনো ব্যাক লিঙ্ক বলি আমরা, কখনো ইনবাউন্ড লিঙ্ক বলি, কোনটা ইনবাউন্ড লিঙ্ক কোনটা আউটবাউন্ড লিঙ্ক এরকম। আপনি যেমন টাকা ধার দেন, একজন আরেকজনের থেকে টাকা পয়সা পায়, এরকম কি আপনারা লিঙ্ক দেওয়া নেওয়া করতে পারেন। আপনি চাইলে এই ভাইটা লিঙ্ক দেন, তো লিঙ্ক দিলাম, আপনার থেকে কেউ লিঙ্ক চাইবে আপনি দিবেন, আপনি লিঙ্ক চাইবেন তারা দিবে, এরকম। কোনোটাকে বলবো আমরা আউটবাউন্ড লিঙ্ক, কোনোটাকে বলবো ইনবাউন্ড লিঙ্ক, এগুলো আমরা শিখবো। কন্টেন্ট তো বোঝেন। এখন পর্যন্ত স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন, আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, এটা একটা ভিডিও কন্টেন্ট। এখানে লেখা দেখতে পাচ্ছেন এটা কি টেক্সট কন্টেন্ট, এখানে ছবি আছে এটা কি ইমেজ কন্টেন্ট। ইন্টারনেটে আপনি যা কিছু দেখেন সব কিছু কোনো না কোনো কন্টেন্ট, সব কিছু। সেটা অডিও হতে পারে, ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, টেক্সট হতে পারে, অ্যানিমেশন, ইনফোগ্রাফ, এভরিথিং ইউ আর সেইং ইন ওয়েবসাইট ইজ কন্টেন্ট। ভিজিটর ট্রাফিকতে বললাম, ভিজিটর বা ইউজার যারা, তারাই কি ট্রাফিক। কিওয়ার্ড, এই যে আমরা যে লেখাগুলো লিখে যে সার্চ করি, আমি যে লিখলাম স্মার্ট ওয়াচ, লিখলাম যে হচ্ছে ওয়েবসাইট, যে শব্দটা লিখে লিখে আমরা সার্চ করি, এই শব্দকে বলা হয় কিওয়ার্ড। কিওয়ার্ড কেউ বলে আবার সার্চ টার্ম। আপনার কাছে কিওয়ার্ডটা একটা শব্দের হইতে পারে, দুটো শব্দের হইতে পারে। যেমন চিকেন খিচুড়ি লিখেছিলাম, তাই না আমরা, এখানে কি চিকেন খিচুড়ি একটা কিওয়ার্ড, একটা শব্দ, এটা দুইটা শব্দ। তা দেখেন দুইটা শব্দ দিয়েও কি হতে পারে, কিওয়ার্ড হতে পারে, অথবা একটা শব্দ দিয়েও কিওয়ার্ড হতে পারে। চিকেন লিখলাম, দেখেন তো রেজাল্টটা কি ভিন্ন আসছে কিনা, দেখছেন? এই যে গ্রিল, যেটা পোড়া মুরগি, এটা একটা কি কন্টেন্ট। তাহলে আপনার চিকেন এটা একটা কিওয়ার্ড, এর সাথে যদি আপনি লেখেন যে চিকেন খিচুড়ি, এটা একটা কিওয়ার্ড, চিকেন খিচুড়ি, তারপর রেসিপি লেখেন, এটাও কি একটা কিওয়ার্ড। তারপর যদি আপনি লেখেন হচ্ছে রেসিপি ইন বেঙ্গলি, এটাও কি কিওয়ার্ড। তার মানে যা লিখে আপনি সার্চ করছেন অল আর কিওয়ার্ড। কখনো ক্লায়েন্ট বলবে সার্চ টার্ম, কখনো আপনি বলতে পারেন সার্চ টার্ম কি বা কিওয়ার্ড কি, এইগুলো শব্দগুলো আপনাকে জানতে হবে, শব্দগুলো। তারপরে মেটা ইনফরমেশন, এই মেটা ইনফরমেশন দিয়ে আপনি দেখবেন যে ফাইবারে অনেকে কাজ করছে, তার গিগের মধ্যে লিখে দিয়েছে, সে মেটাটা ঠিক করে দেবে বা সে মেটাটা লিখে দেবে কোনটা এটা। এই মেটার মধ্যে অনেকগুলি বিষয় থাকে, ঠিক আছে, মেটার মধ্যে অনেক বিষয় থাকে। তার মধ্যে আমি যদি চিকেন দিয়ে সার্চ করি, দেখি কিছু পাই কিনা। আমরা আজকে এই স্লাইডে পরে ক্লাস শেষ করব, তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখা যাচ্ছি। ধরলাম সার্চ করলাম, এখানে হচ্ছে স্মার্ট ওয়াচ লিখে সার্চ করি, দেখি পাই কিনা। নর্মালভাবে মেটা হচ্ছে এরকম একটা বিষয়, যে আপনি একটা নাম দেখতেছেন এবং নিচে কি একটা 2 লাইনের লেখা আছে, এটাও একটা মেটা, ঠিক আছে, এটাও একটা মেটা। অনেক ওয়েবসাইটে আপনি দেখবেন যে আপনি সার্চ করেছেন, নিচের দিকে রেটিং থাকে। রেটিং বলতে কোনটার হচ্ছে 5 স্টার রেটিং আছে, কোনটার এই যে এইগুলো তো লেখা থাকে এরকম 5 স্টার রেটিং। যেমন এই দেখেন এই যে 4.40, তারপরে 5 স্টার দেওয়া আছে, তারপরে হচ্ছে এইরকম শব্দগুলো আপনি পাবেন কোথায়, এইগুলোতে, ঠিক আছে। আমি একটু খুঁজে বের করি, যেমন এই যে দেখেন 37 প্রোডাক্টস লেখা আছে, তারপরে হচ্ছে আরও অনেক বিষয় থাকে এগুলোতে। আমি যদি একটু আরও সার্চ করে দেখি পাই কিনা। ডলার লেখা থাকে, যে এটা এত ডলার, ওখানে আবার একটা ক্রস চিহ্ন দিয়ে থাকে যে $70 চলছিল, এখন এটা $50। এইরকম শব্দগুলোকে বলা হয় মেটা। তো মেটা নিয়ে কাজ আছে, এবং আপনি যে টাইটেলের বাদ দিয়ে যতটুকু দেখতে পাচ্ছেন, এটাও একটা মেটা ইনফরমেশন। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরেকটা বিষয় বলি, টাইপস অফ এসইও। এসইও আমার কয়েক ধরনের প্রকারভেদ আছে, হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও এবং ব্ল্যাক হ্যাট এসইও। আপনি কোনটা শিখবেন বা আমি কি শেখাবো? এসইও তো এই যে গুগলে তো র্যাঙ্কে নিয়ে আসে, তাই না? বৈধভাবেও র্যাঙ্কে নিয়ে আসা যায়, অবৈধভাবেও র্যাঙ্কে নিয়ে আসা যায়, অল্প স্বল্প লুকাচুরি করেও র্যাঙ্কে নিয়ে আসা যায়। সোজা বাংলা ভাষায় আপনি যদি কিছু বৈধ কিছু অবৈধ এই দুইটাকে মিক্সড করেন, তাহলে সেটা হয়ে যাবে কি গ্রে হেড।
আর যদি হোয়াইট হ্যাট একদম লিগাল যে এসইওটা সেটা কি হোয়াইট হ্যাট এসইও কি ব্ল্যাক হ্যাট এসইও, এটা হচ্ছে কি পুরাপুরি গুগলকে ফাঁকি দিয়ে র্যাঙ্কে নিয়ে আসা। আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি ভালো কন্টেন্ট নেয় তারপরে কি গুগলকে ফাঁকি দিয়ে র্যাঙ্কে নিয়ে আসতে পারেন, বাট কখনো যদি গুগলটা ধরতে পারে যে আপনার ওয়েবসাইটটা গুগলকে ফাঁকি দিয়ে র্যাঙ্কে আসছে, আপনাকে কি করবে জানেন? ফুটবল খেলছেন না আপনারা সবাই, ফুটবলের শব্দ আছে পেনাল্টি দেওয়া। হ্যাঁ, পেনাল্টি মানে কি? পেনাল্টিতে গোল হওয়ার পসিবিলিটি 99% থাকে যে আপনাকে একটা গোল দিয়ে দিবে। ঠিক পেনাল্টি যদি হয়, গুগল যদি আপনাকে পেনাল্টি দেয়, গুগলের পেনাল্টিটা কেমন? আপনার 1 নাম্বার র্যাঙ্কে আছেন ব্ল্যাক হ্যাট এসইও করে, গুগলটা ধরতে পারছে, আপনাকে এত নিচের দিকে নামাই দিবে যে আপনি 200-300 পেজ নাম্বার চলে গেছেন। তার মানে আপনার ওয়েবসাইটটা ব্ল্যাক লিস্ট করে দেওয়ার মতো আর কি। ওইটাকে আপনি হয়তো র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন না। এই কাজটা করে কারা? এটা করে যারা সিজনাল ব্লগার তারা। যেমন এখন বিশ্বকাপের ধরুন সময় আসছে, বিশ্বকাপের বা এই যে অলিম্পিকের সময় গেল, তাই না? অলিম্পিক এই আপনারা যখন দেখবেন যে এই সমস্ত বিভিন্ন গেমস, বিভিন্ন ঋতু বা বিভিন্ন অনুষ্ঠানের যখন সিজন আসে, হুট করে এই বিভিন্ন ওয়েবসাইট 1 নাম্বার র্যাঙ্কে আসে, ওই সিজন শেষ, ওয়েবসাইটও হাওয়া হয়ে যায়। ওই কয়েকদিনের মধ্যে তারা কি করে ইনকামটা করে নেয় ওই সমস্ত ব্লগাররা। এটাকে বলে ব্ল্যাক হ্যাট এসইও বা ব্ল্যাক হ্যাট এসইও যারা করে নাকি তাদেরকে। তো তারা যেটা করে ওই 15 দিন 20 দিন বা 1 মাস 2 মাসে তারা র্যাঙ্কে থাকে, তারপরে কি আবার তারা বুম করে নিচে চলে যায়। আমরা শিখবো কোনটা? হোয়াইট হ্যাট এসইও। এটা আপনি ক্লায়েন্টকে বলে দিতে পারেন, এর ফলে ক্লায়েন্টের কোনো ক্ষতি হবে না। আর আপনি যদি লুকোচুরি করে তাকে র্যাঙ্কে নিয়ে এসে দেন, ক্লায়েন্টের কোটি কোটি টাকার ব্যবসা বা লক্ষ লক্ষ টাকার ব্যবসা কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে আপনার একটা ভুলের কারণে। এটা আমরা করবো না। আমরা শিখবো কোনটা? হোয়াইট হ্যাট এসইও। আচ্ছা, আজকে এতটুকুর মধ্যে যার যে প্রশ্ন আছে সে প্রশ্নগুলি করবেন।